ভাই তার অফিসটা কোথায় আমাকে একটু বলতে পারবেন? মানে আমি সত্যি ভিজিট করে দেখতে চাই, ঠিক আছে, যে যে আসলে আমার রুমটা কোথায়। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি এগুলো নিয়ে খুব একটা চিন্তা করি না, এবং এটার কারণ আছে। মানে না, মানে এই ধরেন মানে ইন জেনারেল যেটা আপনারা বলেন যে হেটার্স, আপনি হাসনাত আবদুল্লাহর যে বিষয়টা তুললেন, উনি সবসময় কিন্তু মানে যে কোনো বিষয় হোক সে কিন্তু সবসময় প্রতিবাদ করে। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ডিপ মিড উইকেট। ডেলি ক্রিকেটের এই অনুষ্ঠানটায় আমরা সাধারণত বাংলাদেশের ক্রিকেটে যারা সম্পৃক্ত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করি, এবং আজ পর্যন্ত যতগুলো গেস্ট আমার এসছে সবাই বাংলাদেশের ক্রিকেটের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিল, এবং সেই কারণেই তাদেরকে আমি এই শোতে এনেছিলাম। টুডে ইটস আ ইউনিক শো। ইটস আ ইউনিক শো ইন দ্য সেন্স যে মানুষটি আমার সামনে আজকে বসে আছেন, তিনি বাংলাদেশি ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছেন, তবে খুব ভালোভাবে বাংলাদেশ ক্রিকেটের একদম মেন স্ট্রিম জায়গায় এসে সম্পৃক্ত হয়েছেন তার সময়কাল মাত্র 11 দিন। হি ইজ আর ইব্রাহিম ভাই, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। এবার ফার্স্ট অফ অল মানে প্রথম প্রশ্ন আর কি এরকম শুরু করতে চাই যে আজকে তো আপনার 11 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, জি আপনি অ্যাডহক কমিটি মেম্বার। জি, লাইফটা হাউ ইট চেঞ্জড? দেখেন মানে লাইফ চেঞ্জিংয়ের কথা যদি বলি, আমার জীবন, টাইমিং, হ্যাঁ ব্যস্ততা আগের থেকে অনেকটা বেশি, কিন্তু যদি আপনি মানে এটা বলার চেষ্টা করেন যে মানে জীবন কি আগের থেকে মানে হঠাৎ করে 180 ডিগ্রি টার্ন নিল কি না, সেরকম কিছু না। 130 কিছুটা, কারণ এখন বিভিন্ন মানে প্রোগ্রামের কারণে, ব্যস্ততার কারণে সব জায়গায় সমানভাবে সময় দেওয়া হয় না, তো সেই হিসাবে আর কি। কিন্তু জীবন আগেও এরকমই ছিল অনেকটা। হয়তো আমি যেহেতু খুব একটা মিডিয়া ফেস করি না, আমি ভেরি প্রাইভেট পারসন, তো ওই সেন্সে হয়তো অনেকে অনেক কিছু জানে না, এস্টিমেট করা খুব সহজ। কিন্তু সবসময় আমি ধরেন কাজের মধ্যেই অধিকাংশ সময় কাটাই, ব্যস্ত থাকি, সেটা শিক্ষকতা হোক বা অন্য কিছু হোক। ইব্রাহিম ভাই, প্রথম আমরা জানতে চাচ্ছি যে আপনার শৈশব, মানে শৈশব এবং ক্রিকেট আপনার মানে হাউ ক্রিকেট, মানে শৈশবটা আসলে কীভাবে কেটেছে এবং ক্রিকেটটা আসলে শৈশবের কী পার্ট ছিল কিনা আর কি? খেলাধুলা আমার জীবনে সবসময় একটা বড় অংশ ছিল। আপনি হয়তো জানেন, এবং দেশের অধিকাংশ মানুষই জানে, যে কোনো শিশু ছোটোবেলা থেকে যদি তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি বড় হয়ে কী হতে চান, অধিকাংশ শিশুরই জবাব থাকে আমি হয়তো ফুটবলার হব অথবা ক্রিকেটার হব, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। তা আমি কোনো এক্সেপশন না, আমারও ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু আমার প্রথমত ইচ্ছা ছিল আমার মিলিটারিতে যাওয়ার। আই ওয়ান্টেড টু বি অ্যান আর্মি পারসন। তো গ্রোয়িং আপ দুর্ভাগ্যজনকভাবে চোখের মধ্যে চশমা পড়ে যায়, ওই কারণে অনেক জায়গাতে ডিসকোয়ালিফাইড হয়ে যায় ফ্রম দ্য মিলিটারি, আপনি হয়তো জানেন। তো ওইভাবে আর কি ধরেন পরে ক্যারিয়ারের ট্র্যাজেক্টরি চেঞ্জ হয়। কিন্তু ক্রিকেট সবসময় মানে পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক যেভাবে হোক আমার জীবনের একটা অংশ ছিল। স্কুল লিগের কথা বলেন, ইভেনকে ধরেন আপনার ইউনিভার্সিটি ক্যারিয়ারের সময়ও, তখনও ব্যাক এন্ডে ক্রিকেট ওয়াজ অলওয়েজ দেয়ার। কোনো দিন ধরেন প্রত্যাশা মতো যায় নাই, কোনো কিছু হচ্ছে না, তখন যদি খেলাধুলার মধ্যে থাকতাম মনটা একটু ডিস্ট্র্যাক্টেড থাকতো। তো ইট হ্যাজ অলওয়েজ হেল্প মি পজিটিভলি। অ্যান্ড মানে আই উড সে যে ফোকাসের যে একটা অ্যাসপেক্ট থাকে, সবাই ধরেন ছোটোবেলা থেকে বলা হয় যে শুধু পড়াশোনা করো, আমাকেও একই জিনিসই বলা হতো, আই ওয়াজ অলওয়েজ আ গুড স্টুডেন্ট। বাট ক্রিকেটের কারণে, বিশেষ করে খেলাধুলার কারণে বা বিশেষ করে ক্রিকেটের কারণে আমার সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা সেই ছোটোবেলা থেকে ডেভেলপ হয়। তো ইটস এ হিউজ আই উড সে ব্লেসিং, যদি আমি ওভাবে চিন্তা করি। বাট মানে আমি যদি আপনার স্টাডি গ্রাফটা দেখি আর কি, মানে আপনার স্টুডেন্ট হিসেবে যে আপনার যে জায়গা, জি, স্টাডি গ্রাফ, মানে স্পোর্টসের খুব বেশি জায়গা থাকে না, বিকজ দ্য ওয়ে ইউ স্টাডিড, মানে যে আপনার যে progression was as a student, জি। it was quite remarkable. You have always been at the very top
in your classes and in your everywhere where you went. জি So probably cricket, still you could manage some time for it. মানে Just for the passion. মানে মানে বিষয়টা হচ্ছে যে Just আমি যে কোশ্চেনটাকে হ্যাঁ, এইভাবে করি যে জি। you have an exam tomorrow and you have India Pakistan match today. What would be your schedule in your school days? ওয়েল স্কুল ডেজের সময় তখন তো ধরেন লাইভ ওয়াজ আ ভেরি বিগ থিং উই কুড মানে ইন্টারনেট দিয়ে স্ট্রিম করা অ্যাট দ্যাট পয়েন্ট ওয়াজ নট ভেরি মেইন স্ট্রিম টেলিভিশন ওয়াজ দ্য বিগ ফ্যাক্টর কিন্তু তখনও ধরেন মানে কোনো রকমের সময় বের করে চালাই দিতাম দেখে নিতাম, দেখে তারপরে বাকিটা পড়ে বাকি কোনো রকমে চালাই দিতাম আর কি তো পড়াশোনা থাকে ইটস ক্রিটিক্যাল বাট ওয়েন ইউ আর ইয়াং ইউ ডোন্ট রিয়েলি থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস ইউ প্রায়োরিটাইজ ডিফারেন্ট থিংস তো ক্রিকেট হ্যাড বিন আ প্রায়োরিটি অ্যাট দ্যাট পয়েন্ট নেভার রাগবি ওয়েল লাইক মানে এটা কিন্তু দর্শক জানে না যে ইউ অলসো প্লেড রাগবি। না ওটা ওয়ান্স আই মানে ক্যানাডা যাওয়ার পরে তখন কিছুদিনের জন্য এবং এই এটা জিনিস ক্রিকেটের কারণে বিকজ দ্যাট একটা জিনিস না মানে রাগবি একটু ভিন্ন রাগবিতে আপনার মানে শরীরের গঠন ওটা ম্যাটার করে তো সিলেকশন কমিটি সবসময় দে প্রেফার ইউ মানে আমার মতনই লোকজন তো ওইভাবে আর কি রাগবিতে পার্টিসিপেট করা কিন্তু আমি সবসময় রাগবি ক্রিকেট ছাড়াও আই ওয়াজ অলওয়েজ ভেরি কশিয়াস বাস্কেটবল for a very brief period of time but মানে it was not the factor that contributed to my height so a lot of people guessed যে বাস্কেটবল আছে বাট না বাট ক্যানাডাতে আপনি যদি চিন্তা করেন হকি এবং বাস্কেটবল এই দুইটাই খুবই জনপ্রিয় তো ওই হিসাবে কিন্তু ক্রিকেট আর রাগবিতেই আমার অধিকাংশ সময় গিয়েছে আপনি কিন্তু পড়াশোনা করেছেন বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ টরন্টোতে। জি সেখানে থাকার সময় সেখানে থাকার সময় ওখানে কিন্তু একটা ক্রিকেটার ছিল, তার নাম ছিল সাদ বিন জাফর, জি ক্যানাডিয়ান ক্রিকেটার, জি 2010-11 দিকে ওদিকে। অ্যান্ড আপনারা কিন্তু তখন ক্যানাডাতে ইউ রিয়েলি ওয়ার্ক টু প্রমোট ক্রিকেট ইন নর্থ আমেরিকা ডিউরিং দ্য আর্লি ডেজ। জি ক্যান ইউ টেক একটা দেশ যেখানে ক্রিকেটের ওরকম পদচারণা নাই, হাউ চ্যালেঞ্জিং ওয়াজ ইট টু প্রমোট ক্রিকেট অ্যান্ড what was your what really pumped you up to take up that decision of promoting a sport that is not very ওই দেশে আর কি খুব বেশি জনপ্রিয় না? ওটা আমার ছিল যদি আমি চিন্তা করে দেখি এখন ওই সময়কার বিষয়গুলো, তখন আমি কোনো খেলোয়াড় হিসেবে চিন্তা করতাম না, তখন আমি চিন্তা করতাম সংগঠক হিসাবে। এটাই ছিল, যদি আমি ভুল না করে দেন ইউ আর সংগঠক 2010-11 বলা যায়, কিন্তু সেটা হচ্ছে ধরেন আপনার ছোটোখাটো লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে। কারণ ক্যানাডায় তখন আপনি ঠিকভাবে বলেছেন যে ক্রিকেট খুব একটা বড় স্পোর্ট ছিল না, এবং আমার ওই সময় যাদের সাথে আমার ইন্টারাকশন হয়, ধরেন বিভিন্ন প্রকারের টুর্নামেন্ট অর্গানাইজ করা, কমিটি দেওয়া এটসেট্রা, এগুলো প্রথম এক্সপোজার আমার তখনই হয়। Saad bin Zafar, I briefly recall I had maybe 1 year, even less, 1 বছরেরও কম সময়, বিকজ আমি ইউনিভার্সিটি স্টার্ট করি 2010-11 সেশনে। তো ওই সেশনে মনে হয় উনি খুব সম্ভবত গ্র্যাজুয়েট করে ফেলে 11 বা 12 শেষের দিকে, আমার ঠিক খেয়াল নাই। এবং উনি রিপ্রেজেন্ট করতো ইউনিভার্সিটি অফ টরন্টো স্কারবোরো। ইউনিভার্সিটি অফ টরন্টোর 3টা ক্যাম্পাস, একটা হচ্ছে সেন্ট জর্জ যেটা মেইন ক্যাম্পাস, একটা স্কারবোরো, একটা মিসিসগা। তো উনি স্কারবোরোর দিকে খেলতো, এবং যখনই কোনো লিগ বা টুর্নামেন্ট বা এরকম কোনো ফ্র্যাঞ্চাইজ ইভেন্ট আমরা অর্গানাইজ করতে পারতাম, তখনই হয়তো দেখা হতো। বাট সেই সুবাদে ধরেন ক্যানাডার যারা ক্রিকেট প্রেমী, অধিকাংশ কিন্তু নেটিভ ক্যানেডিয়ান না, তারা সবাই হচ্ছে যারা ধরেন পাকিস্তান থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে আসছে, বাংলাদেশ থেকে যাচ্ছে। ক্যানাডা কিন্তু অধিকাংশ যারা এখন অধিবাসী, তারা সকলেই কিন্তু কোনো না কোনো দেশ থেকে ইমিগ্রেন্ট। তো যারা সাউথ এশিয়া থেকে যায়, তাদের মধ্যে ক্রিকেটের প্রতি একটা অন্যরকম টান আছে, যেটা আপনি নিশ্চয়ই জানেন। তো সেভাবে ধরেন বিভিন্ন প্রকারের সংগঠক বা খেলোয়াড়, তাদের সাথে যখন যোগাযোগ করতে পারি, তখন আর কি বিষয়টাকে আমরা গোছাতে পারি। কিন্তু তখন এটা ছিল খুবই আমি বলবো যে খুবই নগণ্য, very very neglected, but eventually after 2015-16 তখন জিনিসটা আস্তে আস্তে সিনে আসা শুরু করে। কারণ আমার মনে আছে যে 2007 সাল যে ওয়ার্ল্ড কাপ ছিল, তখন মনে হয় ক্যানাডা প্রথম সিনে আসে। তো তখনও মানুষ এটা নিয়ে অতটা সিরিয়াস ছিল না,
কিন্তু যত বছর সামনে গিয়েছে তত ওখানে যারা অধিবাসী যারা ওখানে গিয়ে থাকা শুরু করছে তাদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা সেটা তারা মানে নিয়মিত দেখে গেছে। আপনি এখন এই মুহূর্তে ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ অ্যাসোসিয়েট প্রফেসর ইন AIUB। জি, আপনি ডিফারেন্ট ক্যাপাসিটিজে বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানিজেও কাজ করেন, মানে কোম্পানিতে কাজ করেন। ক্যান ইউ ব্রিফ আস যে হোয়াটস ইউর জব লাইক? জি, না আমি প্রথমে যখন আমি ক্যারিয়ার শুরু করি আমি 1 বছর কানাডায় কাজ করি। আমার গ্র্যাজুয়েশনের ঠিক আশেপাশে জুন 2015 দিকে, আমি ফেব্রুয়ারি 2015 থেকে কাজ শুরু করি। তো এটা প্রায় ফেব্রুয়ারি 2016 পর্যন্ত একটা বছর আমি ওখানে কাজ করি একটা স্টার্ট আপ কোম্পানির জন্য। কিন্তু তাদের কাজই ছিল যে আপনার টরন্টো স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানি বিনিয়োগ করতে চায় তাদেরকে ধরেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস দেওয়া। তো ওখানে মেটালস অ্যান্ড মাইনিং সেক্টরটা অনেক বড়। তো ওখান থেকেই আমার প্রথমে যে পুঁজিবাজার বা বিনিয়োগ নিয়ে যে অ্যাডভাইজারি সেটা শুরু হয়। এরপরে আমি আমার মাস্টার্স করতে চলে যাই ইউনিভার্সিটি অফ কেন্টে, সেটা আমার প্রথম মাস্টার্স। এরপরে যখন দেশে ফেরত আসি তখন আমি আবার এখানে একটা ইনভেস্টমেন্ট ব্যাংক AB ইনভেস্টমেন্ট, তো সেখানে একটা বছরের জন্য প্রায় 10 মাস, 1 বছর বলবো না, প্রায় 10 মাসের মতো কাজ করি। এরপরে আমি দ্বিতীয় মাস্টার্স করতে চলে যাই। ইম্পিরিয়াল থেকে দ্বিতীয় মাস্টার্স শেষ করে আসার পরে দেশে আমি 2019 সাল থেকেই দেশেই আছি এবং অ্যাজ ইউ কারেক্টলি পয়েন্টেড আউট আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট AIUB এবং ফাইন্যান্স নিয়েই আমি কাজ করি। এবং যতগুলো ধরেন এই যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোর্স নেওয়া বা ধরেন ছেলেমেয়েদের সাথে যে ইন্টারাকশন হয়, ইটস মোস্টলি অ্যাবাউট ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসেস। সো এখন যেটা হচ্ছে যে 19 সালে ফেরত আসার পর থেকে কিন্তু যেহেতু আমি তরুণদের সাথেই আমার অধিকাংশ সময় কাটাই, ক্রিকেট ইজ আ বিগ পার্ট। তো তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমার মানে নর্থ আমেরিকান সার্কেলে বা অন্যান্য জায়গায় এবং স্কুল লাইফ থেকেও যেটা একটা অভিজ্ঞতা আছে, এখানে কেননা ডিস্ট্রিক্ট বা ধরেন এই যে গ্রাসরুটস যে ক্রিকেট, সেটার কী পরিস্থিতি সেটা নিয়ে কোনো কাজ করা যায় কি না। কারণ আমার ইউনিভার্সিটির ঢোকার একটা উদ্দেশ্য ছিল যে আই এম আ টিচার। এখন টিচারদের একটা সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমি যেটাই করি না কেন এটার কিন্তু একটা পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট আগামী প্রজন্মের উপর পড়বে, যে তারা আমার থেকে কী শিখছে, কী নিয়ে যাচ্ছে এবং তারা তাদের জীবনে ওটা মানে ঠিকভাবে ব্যবহার করতে পারছে কি না। বাংলাদেশে ধরেন পড়াশোনা ছাড়াও অধিকাংশ মানুষের এই যে স্পোর্টস রিলেটেড যে একটা ধরেন ফ্যাসিনেশন, সেটা কিন্তু মানে ইটস আই উড সে কোয়াইট আ লট। হ্যাঁ, এবং যদি স্পোর্টসকে তারা একটা অল্টারনেটিভ ক্যারিয়ার হিসাবে চিন্তা করতে পারে, ওই জিনিসটা বিবেচনা করা শুরু করে, তখন কিন্তু অনেক জিনিস ধরেন মানে আমাদের ইকোনমিতে উপরেও কিন্তু ইজি হয়ে যায়। কারণ যেখানে সকলের চিন্তা করে যে না আমার গ্র্যাজুয়েশন পরে একটা চাকরি দরকার, তারা কিন্তু তখন স্পোর্টসটাকে একটা মানে প্রফেশন হিসাবে বেছে নিতে পারে। এবং তাছাড়াও আমার একটা চিন্তা ছিল যে যদি গ্রাসরুটস লেভেলটা ঠিক হয়ে যায় তাহলে অনেক ছেলেমেয়ে যারা ধরেন বিভ্রান্ত হয়ে যায়, যেমন বিশেষ করে আমি যেহেতু কক্সবাজার থেকে, কক্সবাজারে একটা মানে বিশাল সমস্যা হচ্ছে সেখানকার মানে মানে মাদক সংক্রান্ত, এটা বাংলাদেশে এটা অনেকে জানে। তো অনেক মানে ছেলে মেয়ে যদি খেলাধুলার সাথে জড়িত থাকে তাহলে কিন্তু তাদেরকে আপনি ইনডাইরেক্টলি ওখান থেকে দূরে সরাই নিয়ে আসতে পারবেন। তো এটা ছিল আমার একটা উদ্দেশ্য যে গ্রাসরুট ক্রিকেটটা যদি ইমপ্রুভ করে সেখান থেকে অনেক ছেলেমেয়ে হয়তো উঠে ওই জিনিসগুলো থেকে সরে আসতে পারবে, ওখান থেকে উঠে হয়তো একটা নিজের মতো করে একটা জীবিকা অর্জন করতে পারবে, একটা ক্যারিয়ার করতে পারবে, এবং সেটাই আমার জন্য কিন্তু বড় প্রাপ্য হতো। এখন এগুলো নিয়ে কাজ করতে করতে দেখা গেছে যে আলটিমেটলি ক্লাব ক্রিকেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 2022 সালের শেষের দিকে আনুমানিক আমি ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত হই। এরপরে থেকে যে সংগঠন ফেয়ার ফাইটার্স আমি পরে যুক্ত হই, জাস্ট অ্যাজ আ সংগঠক ধরেন যে মানে আমাদের যেটা আছে সিসিডিএম। তো সিসিডিএমে ধরেন মানে বিভিন্ন মানে যারা অর্গানাইজার আছে তাদের সাথে পরিচয়, কীভাবে মানে ক্লাবগুলো ফাংশন করে, বিভিন্ন লিগ বা টুর্নামেন্ট তারা কীভাবে অর্গানাইজ করছে, সেভাবে অর্গানাইজার হিসাবে বা ধরেন মানে অ্যাজ আ কাউন্সিলর আমি 24 সালে পরে আসি। তো কারেন্টলি ইউর রাইট, আই এম রিপ্রেজেন্টিং ফেয়ার ফাইটার স্পোর্টিং ক্লাব, অ্যান্ড দ্যাটস হাউ মানে আই ওয়াজ থিঙ্কিং যে মানে মানে সংগঠক হিসাবে বা কাউন্সিলর হিসাবে যে বিসিবিজি একটা নির্বাচন করে সেখানে আমি কোনোভাবে মানে পার্টিসিপেট করতে পারবো কিনা, বাট সেটা আরও পরে আসে। বাট মানে ইউ আর হিয়ার ফ্রম 2019 সাল থেকে, 2021-22 থেকে আসলে বেসিক্যালি আপনি মানে ক্রিকেট সংগঠক হওয়ার একটা মানে
মানে ওই জি। ওই ইয়েটা আর কি জাগে আপনার মনের মধ্যে, এবং জি। দ্যাটস দ্য ফার্স্ট টাইম থেকে প্রথম আপনি 2022 সালের দিকে ক্রিকেটের সংগঠনের সাথে মানে ক্লাব ক্রিকেটটা কীভাবে চলে, হাউ ইট জি। স্ট্রাকচার, এটা জি। ব্যবস্থা মানে করে মধ্যে 24 ফিয়ার ফাইটার্সে মানে জি। মানে ইউ ওয়ার মানে কোয়াইট প্রিপেয়ার যে ইউ মেন বিফোর ইভেন টেকিং আপ ফিয়ার ফাইটার্স ইউ নো হাউ ইট রানস, জি। দ্যাট ওয়াজ দ্য ট্রানজিশন জি। ইফ আই এম নট রং। জি। পুঁজিবাজারের কথা বললেন, বাংলাদেশের ক্রিকেট পুঁজিবাজার এখন কোন জায়গায় আছে? মানে ক্রিকেট। ক্রিকেট ইন দ্য সেন্স আজকে আমাদের স্পন্সর্স অ্যান্ড আদার্স জি। দ্যাট ওয়াজ কোয়াইট হেভি অ্যাট ওয়ান পয়েন্ট, জি। দ্যাট হ্যাজ ডিক্লাইন্ড ইফ ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। জি। পুঁজিবাজারে এবং সাথে সাথে কিন্তু মানে অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু ফুটবলও কিন্তু ইটস কামিং আপ, ইফ ইউ টেক দ্যাট অ্যাজ আ কম্পিটিশন। After Hamza comes up, জি। other players comes up, there are a lot of sponsors who are going over there. You are a financial specialist. How do you want to see it? ওয়েল, যে কোনো খেলা যদি বাংলাদেশে প্রমোট হয় আমি সেটাকে খুব পজিটিভলি দেখি। ফুটবল বাংলাদেশে কিন্তু অনেক বছর ধরে মানে নেগলেক্টেড, হেভিলি নেগলেক্টেড। তো এটা যদি এখন এটার পিছনে যদি ইনভেস্টমেন্ট হয়, বা ধরেন হামজা চৌধুরীর মতো ভালো ভালো কিছু আন্তর্জাতিক মুখ যদি আমাদের দেশকে প্রতিনিধি দেয়, এটা কিন্তু খুবই গর্বের একটা বিষয়। এর মানে এটা না যে ধরেন মানে ক্রিকেটের সাথে একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে, আই এম নট লাইকিং ইট। আমি অ্যাজ আ স্পোর্টস লাভার আমি চাবো যে সব ধরনের খেলাই যাতে প্রমোট হয়। তো এখন স্পন্সরশিপের যে বিষয়টা আপনি বলতেছেন, আপনি ঠিকভাবে বলছেন, কারণ আপনি যদি বিগত বিপিএল টুর্নামেন্টগুলো দেখেন, ওয়ান অফ দ্য মানে মেজর ক্রাইসিস আমি বলবো যে স্পন্সরশিপ ক্রাইসিস, এবং ফ্র্যাঞ্চাইজগুলোকে কীভাবে অর্গানাইজ করছে, ফ্র্যাঞ্চাইজির যে মালিকরা তাদের ইন্টিগ্রিটি কীরকম, এগুলো নিয়ে কিন্তু বিগত সময় অনেক প্রশ্ন উঠেছে। তা আমরা আশা করছি যে আমি ওভাবে তো ডাইরেক্ট বলতে পারবো না, বিকজ আমরা খুব স্বল্প মেয়াদের জন্য এসেছি। হ্যাঁ, এবং একটা জিনিস যেটা আমি ক্লিয়ার করে দিই যে সবাই বলতেছে যে প্রিভিয়াস বোর্ড ভেঙে আপনারা অবৈধভাবে আসছেন, তো এটা কিন্তু আমি এটা বলতেছি না যে আমরা বৈধ বোর্ড, আমরা কিন্তু মোটেও বৈধ না। হ্যাঁ, আমাদেরকে একটা অ্যাডহক কমিটি হিসেবে দেওয়া হয়েছে। অ্যাডহক মানে হচ্ছে অন অ্যান ইমার্জেন্সি বেসিস। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি ইন্টারিম গভর্নমেন্টের মতনই ধরতে পারেন যে আমরা ক্রিকেট বোর্ডের জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্ট। আমাদের কাজ হবে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে যারা কাউন্সিলর নির্বাচিত হবে, সেটা জেলা থেকে হোক, ক্লাব থেকে হোক, যেভাবে একটা ফেয়ার ইলেকশন করার জন্য যা লাগে সেটাও হোস্ট করে, এবং দৈনন্দিন যে অ্যাক্টিভিটিগুলো এখন হচ্ছে, যে সিরিজগুলো চলছে, ক্রিকেটারদের যে কোয়েরিজ থাকে, কনসার্নস থাকে, সেগুলোকে অ্যাড্রেস করা। তো মানে নিয়মতান্ত্রিকভাবে আমরা একটা নির্বাচন দিয়ে, এবং মাঝখান দিয়ে যাতে কোনো ঝামেলা না হয়, সব এই যে ওয়ার্কফ্লোটা যেটা আছে যে সিরিজের, ক্রিকেটারদের এটসেট্রা, এটা যাতে ঠিক থাকে। এরপরে ইনশাল্লাহ দেখা যাক কী হয়। নির্বাচন আমরা চেষ্টা করব 90 দিনের মধ্যে দিতে। আপনার নিজের? আমি এখনও চিন্তা করি নাই। আমি একজন সংগঠক, তো সেই হিসাবে আমি এলিজিবল টু পার্টিসিপেট, কিন্তু আমি এখনও সেটা ওভাবে বিবেচনা করি নাই। আমি আমার আরেকজনের সাথে কথা বলছিলাম, হি অলসো মেনশন দ্য সেম থিং, দ্যাট মানে আপনারা কি 90 দিনটাই চিন্তা করছেন যে বি বেটার ফার্স্ট, মানে প্রায়োরিটি বেসিস? জি, জি, কারণ ওয়ার্ক ইন হ্যান্ড, জব ইন হ্যান্ডের মতো আপনার কাছে ব্যাপারটা, জি, যে লেটস নট টক, মানে লেটস নট থিঙ্ক টু মাচ ফার্দার হ্যান্ড। আমরা 90 দিনের মধ্যে কি করতে, কারণ এটা কিন্তু আমাদের ধরেন বিসিবির গঠনতন্ত্র বলেন বা আইসিসি রেগুলেশনস বলেন, এটা কিন্তু আছে। তো আমাদের মানে বাই দ্য বুক যেটা করতে হবে, আমরা ওটাই আমাদের প্রাধান্য। এরপরে দেখা যাক কী হয়, কিন্তু এটা আমাদের একটা মানে বড় প্রায়োরিটি। আপনার বাসায় একটা বাসা আসলে আপনার আব্বা তো একজন স্বনামধন্য রাজনীতিবিদ, জি, সাদেন। আপনার বাসায় ইন দ্য টেবল হু উইন্স, ক্রিকেট আর ফুটবল? বিকজ আপনার বাবা কিন্তু ইজ নট আ ভেরি ক্রিকেট গাই, ইউ আর আ ক্রিকেট গাই। কে খেলাটা মানে বাসার টেবিলে, খাবার টেবিলে আসলে হু উইন্স? দেখেন, সে একজন ফুটবল প্রেমী, আমার ছোট ভাইও সেম ফুটবল প্রেমী। আমি একটু আলাদা এই দিক দিয়ে। মায়ের ইয়ে থেকে আপনি পান তাহলে অনেকটা, মানে ওই যেহেতু ওই সাইডে দুজন থাকে, তাহলে এখান সাইডে দুজন হতে হবে ব্যালেন্স করার জন্য। কিন্তু যদি আপনি বলেন যে টেবল পলিটিক্স যেটাকে আপনি বলতেছেন, এক্স্যাক্টলি, টেবল পলিটিক্সে আমার বাবাই জিতে, এবং এটা প্রমাণ করা আমার জন্য খুব একটা ডিফিকাল্ট না যে কোনো কনভারসেশন আমার আর তার মধ্যে হচ্ছে এবং ডিবেটে আমি জিতে গেলাম। এটা হয়, সাধারণত হয় না।
হয়তো 10টা কেস থেকে ওখান থেকে হয়তো একটা জিতি, কিন্তু 9টা হয়তো উনি এটাকে একটা অরা, মানে এটাকে উনি মানে দ্য ওয়ে হি স্পিক্স দ্যাটস, মানে দ্য ওয়ে হি স্পিক্স দ্যাট, মানে ওখানে কি মানুষ হেরে যায় মনে করেন আপনি? উনি ইভেন যদি সংসদের কথা বলি, মানে ওই জায়গাটায় মানে ওনার যে পিকিং আপ অফ হিজ পয়েন্টস, জি। পিকিং আপ অফ হিজ মানে লজিক্স এবং কাউন্টারিং হিজ অপোনেন্টস ইন দ্য পার্লামেন্ট, মানে যেই কথাটা ধরেন উনি, যে এই কথাটা শুরু করেন, দ্যাট মেক্স হিম ডিফারেন্ট ফ্রম আদার্স। উনি যে কোনো টপিক প্রচুর স্টাডি করে, যখনই কোনো বিষয় নিয়ে তার বক্তব্য দিতে হবে হি নোজ হিজ, বা জিনিসটাকে আপনার অধিবেশন করতে হবে, মানে যেটাই হোক না কেন, সে বিষয়গুলো নিয়ে কিন্তু প্রচুর পড়াশোনা করে। তো ওই জিনিসটা মানে তার ওই জিনিসটা আমি বলতে পারি যে কিছুটা আমি পেয়েছি, কারণ যেহেতু এখন আমি টিচিং লাইনে চলে গেলাম, আমারও এখন একটা অভ্যাস যে লেসেন্স দেওয়ার আগে বা কোনো প্রকারের বড় প্রেজেন্টেশনের আগে আই হ্যাভ টু লাইক বি কমপ্লিটলি ব্রিফড। আদারওয়াইজ আমার মনে হয় যে মানে আমি যে কাজটা করছি বা উনি যে কাজটা করছে, এটা সামনের পক্ষকে হয়তো একটু অসম্মান করা হয়ে যায়, যে উনি আমার থেকে একটা জিনিস আশা করছে যে আমি তাকে একটা জিনিস ব্রিফিং দিব বা একটা জিনিস আমি কথা বলবো। আমি চাই যে পুরোপুরি জিনিসটা যাতে ক্লিয়ার হয় এবং সামনের পক্ষও যাতে জানে যে বিষয়টা এক্স্যাক্টলি কী। কিন্তু এর মধ্যে আবার মাঝে মাঝে দ্বন্দ্ব লেগে যায়, তো এটা একটা অন্য বিষয়। অ্যান্ড ইউ গেট ইউর মাদার সাইড অলওয়েজ। এটা আসলে তার মুডের উপরে ডিপেন্ড করে। যেদিন মানে আমার সাথে কোনো দ্বন্দ্ব লাগে তখন আমাকে সাপোর্ট করে না। আচ্ছা, মানে একটা ইয়ে জানতে যে খুব একটা ইন্টারেস্টিং ইয়ে, সেটা আপনি বললেন যে আপনি বা আপনার বাবা দুজনেই কোনো সাবজেক্ট নিয়ে স্টাডি করে কথা বলতে ভালোবাসেন। বিগত সময়ে যেই বোর্ডটা ছিল, নিশ্চয়ই মানে সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে আপনি ওই বোর্ডের বিভিন্ন কার্যকলাপ দেখছেন, বিভিন্ন বোর্ড ডিরেক্টরের কথাবার্তাও শুনছেন, মানে মনে হয় তারা কোনো কিছু স্টাডি করে বাস্তব বোর্ডের, মানে দেখেন আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল বলি, ডাব জি। খাওয়া, ডাব, অথবা মানে 30,000 টাকার জুতা, বা অথবা প্লেয়ারদের চলে আসতে হবে আজকে এখান থেকে, মানে দেয়ার আর থিংস দ্যাট কুড হ্যাভ বিন, মানে দেয়ার আর ওয়েজ অফ হ্যান্ডলিং থিংস, মানে ইউ ফিল দ্যাট আনলেস ইউ নো আ টপিক আপসাইড ডাউন, ইটস বেটার নট টু টক অ্যাবাউট ইট দেন জাস্ট মেক আ ফুল আউট অফ ইয়ার সেলফ। না, সেটা তো অবশ্যই। কেউ যদি কোনো জিনিস নিয়ে তাদের ধরেন কোনো মানে জ্ঞানে ঘাটতি থাকে বা সেটাতে তারা এক্সপার্ট না, সেটা সাধারণত মন্তব্য করা উচিত না। আমি ব্যক্তি পর্যায়ে কারো সম্পর্কে কিছু না বলতে না, চাই আমি না। ব্যক্তিগত জানতে চাচ্ছি, বলতে চাচ্ছি। এটা মানে যার যার বক্তব্য তার নিজ দায়িত্বে হয়তো তারা দিয়েছে এবং তাদের হয়তো ওটা নিয়ে কোনো মানে কারণও ছিল যে কেন তারা এটা বলছে। তো এটা নিয়ে আসলে আমার মন্তব্য করে তো কোনো লাভ নাই। কিন্তু যদি সংগঠক বা একজন বোর্ড ডাইরেক্টর যে এখন ক্রিকেটারদেরকে রিপ্রেজেন্ট করছে সেই হিসাবে চিন্তা করি, ক্রিকেটারদের উপরে জিনিসটা একটু আনফেয়ার হয়ে যায় যে তাদের একটা জিনিস প্রয়োজন বা তাদের খেলার মাঠের জন্য একটা জিনিস প্রয়োজন, তাদের নিউট্রিশন হিসাবে খেলোয়াড়দের তো ডায়েট খুবই স্পেসিফিক। আপনি উই ক্যান ইট হোয়াট এভার উই ওয়ান্ট, কিন্তু খেলোয়াড়দের জন্য তো ধরেন স্পেশালি তারা যখন টুর্নামেন্ট ফিজে থাকে তাদের তো নির্দিষ্ট একটা ডায়েট চার্ট থাকে। তো সেই হিসাবে তাদের যে রিকোয়ারমেন্ট এটা পুরো করার দায়িত্ব অবশ্যই বোর্ডের বা আমাদের যারা আমরা তাদেরকে দেখে রাখি। তো সেই হিসাবে মন্তব্যগুলো একটু রাফ হয়ে যায়, বাট অ্যাগেন এটা ব্যক্তিগত বিষয় যে কে কীভাবে জিনিসটা দেখে। আপনি এআইবিতে যখন আসলেন তখনও কিন্তু বেশ কিছু টুর্নামেন্ট অর্গানাইজ করলেন, জি। ইফ আই এম নট রং, ক্রিকেট জি, টুর্নামেন্ট, মানে জি। ইউ অলসো ওয়ান্টেড টু প্রমোট ক্রিকেট ইন্টার সিটি, জি। ইন্টার সিটি, মানে ইন্টার ইউনিভার্সিটি অ্যান্ড অল দোজ থিংস। জি, And how is that going? মানে এখনও অ্যাকচুয়ালি যেহেতু প্রশ্নটা করলেনই, এখনও রিসেন্টলি আমাদের এআইবিতে আবার একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। উই কল ইট এআইবি প্রিমিয়ার লিগ, ফর শর্ট APL 10। তো 10 ওভারের একটা ক্রিকেট খেলা হয়, ফ্যাকাল্টিজ ভার্সেস স্টুডেন্টস থাকে, অথবা যখন ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনগুলো হয় তখনও একটা আলাদা ভাইব থাকে। এআইবি একদিক দিয়ে আমরা বলবো যে আমরা খুবই ভাগ্যবান অ্যাজ আ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ যে তাদের একটা ক্রিকেটের জন্য নির্দিষ্ট মাঠ আছে, টেনিসের জন্য একটা কোর্ট আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, মানে সকল প্রকারের সুযোগ সুবিধা নিজস্ব ক্যাম্পাসে, এটা খুব কম ইউনিভার্সিটির থাকে। তো সেই সুবাদে ধরেন আমাদের একটা আমি বলবো যে এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি
যে বিভিন্ন প্রকারের টুর্নামেন্ট যদি আমরা হোস্ট করতে পারি, তাহলে বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে সেখানকার যে ছেলেমেয়েরা যারা অ্যাকচুয়ালি ক্রীড়াপ্রেমী, তারা কিন্তু তাদের ওই এনার্জিটা চ্যালেঞ্জ করতে পারে বা চ্যানেলাইজ করতে পারে। তো আমরা জাস্ট একটা মাধ্যম। আর প্রতি বছরই হয় আমার ইউনিভার্সিটি টুর্নামেন্টস নিয়ে আমার ভূমিকা হচ্ছে মোস্টলি স্পন্সরশিপ খুঁজে দেওয়া। যেহেতু আমার ধরেন যতগুলো ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর সাথে আমি কাজ করেছি, নট জাস্ট এবি ইনভেস্টমেন্ট, আই অলসো ওয়ার্ক অ্যাজ আ ডিসকাশনারি পোর্টফোলিও ম্যানেজার ফর ইউসিবি স্টক ব্রোকারেজ। ওটা এজ আ 3-year কন্ট্রাক্ট, 2022 শেষ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, বাট দ্য রিলেশনশিপ স্টেজ। তো তাদের সাথে যখন কাজ করতে চাই, দে অলসো হ্যাভ আ লট অফ ফরেন ইনভেস্টার্স। ঠিক আছে, তারা শুধু পুঁজিবাজারেই যে বিনিয়োগ করে তা না, তারা ধরেন বিভিন্ন প্রকারের যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস থাকে বা ধরেন যে বিভিন্ন প্রকারের ট্রেডিং প্রজেক্টস থাকে, সেগুলো সব জায়গায়। তো তাদের সাথে একটা যখন আপনার সম্পর্ক হয়ে যায়, তারাই আপনার কাছে আসে যে আপনি আমাদেরকে সাজেস্ট করেন যে আর আপকামিং কী কী প্রজেক্ট আছে যেখানে আমরা বিনিয়োগ করতে পারি। এবং সেই সুবাদেই তাদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি যে আপনি কি আমাদের এই ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট বা ধরেন আমাদের এই যে পাড়ার টুর্নামেন্ট হইলেও আমরা কোনো রকমে তাদেরকে শুধু জিজ্ঞেস করি যে আপনারা কি স্পন্সর হতে চান কি না। কারণ স্পন্সরশিপের প্রধান জিনিসটা কি, একটা কোম্পানি তারা হয়তো অতটা সুনামধন্য না, কিন্তু তারা চাচ্ছে যে মানুষের কাছে সবাই যাতে তাদের নামটা পৌঁছায় যায়। তো ক্রিকেট, ফুটবল এগুলো তো বাংলাদেশের একটা ধরেন আমাদের প্রাণের একটা অংশ। তো যখনই ধরেন কোনো কোম্পানি স্পন্সরশিপের জন্য আসে, এটা কিন্তু আলটিমেটলি তাদেরই বেনিফিট হয়। তো সেটা একটা ইউনিভার্সিটি লেভেল টুর্নামেন্ট হোক বা আপনার ধরেন কোনো জাতীয় বা কোনো ডোমেস্টিক লিগ হোক, তারা কিন্তু ওখান থেকে মানুষজন কিন্তু তাদেরকে চিনতে পারে, জানতে পারে। তো এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে আমি দেখি। একটা সময় ছিল বাংলাদেশে, যখন আমরা একটা সময় ছিল, ইউ মাস্ট বি, আপনি শুনেছেন হয়তো, বাংলাদেশে যখন ক্রিকেট খেলতো, বাংলাদেশ দলটা ছিল, সেখানে কমপক্ষে 5 থেকে 6 জন ঢাকা ইউনিভার্সিটি প্লেয়ার খেলতো। জি। 3-4 জন চট্টগ্রাম ইউনিভার্সিটি প্লেয়ার খেলতো। জি। ইউনিভার্সিটি ব্লু খেলতো। জি। আজকে বাংলাদেশের ক্রিকেটে কিন্তু ইউনিভার্সিটির ওই ধরনের আধিপত্য নাই। ডু থিঙ্ক দ্যাট বিসিবি কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছে, ছোটোখাটো ইনিশিয়েটিভ নিতে পারে যে ডু থিঙ্ক দ্যাট ইউনিভার্সিটি ক্রিকেট ইজ সামথিং দ্যাট ক্যান বি লুকড আফটার ইন দ্য কামিং ডেজ। নট, আমি কিন্তু আপনার এই নির্বাহী বোর্ডের কথা বলতেছি না, নট ইন্টারিম বোর্ডের ব্যাপারে এটা বলছি না। দিস ইজ অ্যান অ্যাসপেক্ট দ্যাট ক্যান বি লুকড আফটার ইউনিভার্সিটি ক্রিকেট, বিকজ ঢাকা ইউনিভার্সিটি ভার্সেস চট্টগ্রাম ইউনিভার্সিটি, there will be a game that surely will have fan base, and that surely will have its because it is the university একটা matter of pride for both the universities. So these kind of tournaments might also bring cricket a bit more. We don't play university cricket that much. University খেলা হয়, inter university হয়, but nationwide একটা university game cricket, and that is organized বলবো না, আমি বলবো যখন বিসিবির তত্ত্বাবধানে না, বিসিবিও চেষ্টা করলো যে যতটা তাকে সহযোগিতা করা যায়। আপনি কি ট্যালেন্ট হান্টের জন্য জিনিসটা? হ্যাঁ, ট্যালেন্টের জন্য বিসি বাট ইউনিভার্সিটি বেসড ক্রিকেট, ইউনিভার্সিটি এডুকেশন। দেখেন, জিনিসটা আপনি যদি শুধু এন্টারটেইনমেন্ট বা ক্রিকেট পারপাসে চিন্তা করেন, সেটা একটু একরকম। আর আমরা যদি ওভারঅল ক্রিকেট ডেভেলপমেন্টের কনটেক্সটে চিন্তা করি, জিনিসটা আলাদা। AIUB has been the official partner for BCB. এটা আমি অনেক পরে জানতে পারি, কিন্তু বাই দ্য ওয়ে, যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের জাতীয় দলের অনেক ক্রিকেটাররা কিন্তু AIUB অ্যালুমনাই। তারা কিন্তু বিভিন্ন সময় অনেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে, অনেকে BBA পড়েছে, কিন্তু অধিকাংশই কিন্তু আমাদের AIUB অ্যালুমনাই। কিন্তু এর আগে অধিকাংশ মানুষ ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো এখন আপনি যে বিষয়টা বলতেছেন যে ইউনিভার্সিটি টুর্নামেন্ট অর্গানাইজ করে বিভিন্ন প্রকারের ট্যালেন্ট হান্ট করা, আমার মনে হয় জিনিসটা একটু ব্যতিক্রম। কারণ ট্যালেন্ট হান্ট আসলে শুরু হলো একদম ট্যালেন্ট হান্ট না, আমি বলতে যে ইউনিভার্সিটির মধ্যে ক্রিকেটটাকে জনপ্রিয় করতে। AIB is playing cricket. North South is also playing cricket. জি। Say another university is also playing cricket. But they are not fighting each other. হ্যাঁ। এই ধরনের যে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট হয়, then that will create a buzz. More you're speaking it's more, not about you're speaking more like a football friendly match. যে বিভিন্ন প্রকার ইউনিভার্সিটিদের মধ্যে যদি আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট ওই ফ্রেন্ডলি ম্যাচ স্টাইলে অর্গানাইজ করতে পারি, সেটা অবশ্যই বিবেচনা করা যায়। কিন্তু ধরেন একটা ক্রাইসিস থাকে মাঠের, ঠিক আছে, AIUB
এদিক দিয়ে বলতে পারেন যে Lucky. মোটামুটি লাকি যে আমাদের একটা ফিল্ড আছে, বাট আপনি যদি চিন্তা করেন যে ওভারঅল সিচুয়েশন কিন্তু খুবই বাজে। এই যে আমরা ডোমেস্টিক লিগগুলো অর্গানাইজ করছি বর্তমানে, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাঠ। কোন জায়গায় কোন মাঠ আছে, কখন অ্যাভেলেবেল আছে, বৃষ্টির কারণে পাওয়া যাবে কি যাবে না, ওখানে আপনার ড্রেনেজ বা সিউয়েজের কী অবস্থা। এরপরে ধরেন হাতে গোনা অল্প কয়েকটা মাঠ আছে, বিকেএসপি 2টা ছাড়া, আপনার ধরেন পিকেএসপি পূর্বাচলে যেটা বা সিলিকন সিটির যেটা। সিলিকন সিটি একটু ইন্টারাপ্ট করি আজকে, মানে মাঠে আমি গিয়েছিলাম, ওই যে এক জায়গায় বলতেছিল, মানে আজকে দলবদ্ধ সময় গেলাম, এক জায়গায় বলছিল যে ওই মাঠে যাওয়ার একটা পথ থেকে, মাঠ থেকে যাওয়ার পথে ট্রলারে উঠবে, ট্রলারে উঠে আবার ট্রলার পার হয়ে, হ্যাঁ কারেক্ট, এখনো ওটা ডেভেলপমেন্টের ওই ফেজে, আপনি চিন্তা করেন। হ্যাঁ, ট্রলারে উঠে ক্রিকেট খেলতে যাচ্ছে, মানে আপনি ব্যাপারটা বিষয়টা আসলে হাস্যকর। কিন্তু মানে যেহেতু মাঠের একটা মানে শর্টেজ বা ক্রাইসিস, আপাতত ধরেন আমাদের মানে এভাবেই স্কেজুলগুলো অর্গানাইজ করতে হচ্ছে। কারণ যেটাই হোক না কেন ভাইয়া, খেলাটা মাঠে করানো উচিত। না, দ্যাট ইজ মানে আমার টিল ডেট, হ্যাঁ, দ্যাট ইজ ইয়ার বিগেস্ট অ্যাচিভমেন্ট। মানে আমি নিজে ব্যক্তিগত মনে করি যে আজকে ঢাকা প্রিমিয়ার লিগের যে দলবদল হলো, হ্যাঁ, দ্যাট ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট অফ দিস বোর্ড। মানে বিকজ ক্রিকেটাররা ফিরছে, ক্রিকেট ফিরতেছে। জি, এই ধরুন আজকে সবাই বিসিএলে চলে যাচ্ছে, সিলেট চলে যাচ্ছে, ক্রিকেটটা ফিরে, ইটস অ্যান অ্যাচিভমেন্ট। সো বাট মাঠের কথা যখন বলতে, মাঠের কথা বলতে আজকে কিন্তু পূর্বাচল মাঠ ঘুরে আসলেন আপনি, জি। তাও সেটা কীরকম দেখলেন? না, সিচুয়েশন ভালো এখন। আমরা এখন ধরেন মোটামুটি ডেভেলপমেন্টের প্রায় ফাইনাল ফেজে চলে যাচ্ছি। কারণ এই মাঠের ভিত্তিতে অনেক কিছু নির্ভর করে। আমরা আগামী বছর যে এশিয়া কাপের একটা কমিটমেন্ট আছে, বা 2031 সালে ওয়ার্ল্ড কাপের যে কমিটমেন্ট আছে, সেখানে যাতে ভেনিউ ক্রাইসিস না হয়, এটা কিন্তু আমাদের একটা মানে প্রাধান্য হওয়া উচিত, বা যেই আসুক না কেন তাদের মানে একটা বোর্ড থেকে প্রাধান্য হওয়া উচিত। কারণ শুধু মিরপুর দিয়ে হবে না, এটা মোটামুটি অসম্ভব। আপনি যদি ওই বড় স্কেলে ওয়ার্ল্ড কাপ করতে চান, যদি বাংলাদেশ বা ধরেন অন্য কোনো দেশের সাথেও যদি আপনি ভেনিউ কো হোস্ট করেন, তাও কিন্তু ধরেন আমাদের পূর্বাচলের মাঠটা বা ধরেন এই যে ফতুল্লার মাঠটাকে ঠিক করা, বা বগুড়াকে আরেকটু মানে ডেভেলপ করা, এগুলো কিন্তু মানে উইল ম্যাটার আ লট। তো আমরা এখন মানে আমরা তো অ্যাগেন লাইক আই সেড, এটা আমাদের পক্ষে কমেন্ট করা ঠিক হবে না। আমাদের কাজ ছিল খেলাটা মাঠে গড়ানো, সব কিছু যাতে একটা ওয়ার্কফ্লো অর্ডারে চলে আসে, এবং অ্যাগেন লাইক আই সেড দ্য ইলেকশন। সো এরপরে যদি আল্লাহ চায় আমরা পরেরটা পরে চিন্তা করব, কিন্তু এগুলো বিবেচনায় আছে। ভেনু মানে পূর্বাচল মাঠে আজকে একটু মানে কথাবার্তা শুনতেছিলাম, আমাদের এখানে ডেলিগেট একটা ভিডিও দেখলাম আমি, মানে কাজ করার সময়, যে তামিম ইকবাল ওয়াজ ট্রাইং টু সে সামথিং লাইক হি ওয়ান্ট টু মেক দ্য উইকেট ফ্রম দ্য, জি, মানে অনেক মুম্বাইয়ের ওয়াংখেডের ওই উইকেটটা, মানে পসিবল? It's a test trial basis, I hope, no? See, I'm not a grounds expert, but I'm not a wicket expert. ঠিক আছে, my affiliations lie with ধরেন ক্লাব ক্রিকেট বা সিসিডিএম বা ক্রিকেট অপারেশনসেরও আমার নলেজ খুবই লিমিটেড, বাট আই নো দ্য বেসিক্স। আই এম মোস্টলি আ বিজনেস ম্যানেজমেন্ট গাইজ, আমি ওই সাইডটাই ফোকাস করি। বাট আমাদের প্রাথমিক আলোচনা থেকে আমি যতটুকু বুঝলাম যে এখন হয়তো আপনি শুনবেন যে এক প্রকারের মানে উইকেটের জন্য ঘাস পাওয়া যায়, ইটস কল্ড হাইব্রিড টাইপের একটা ঘাস, এবং যদি আপনি মোটামুটি সেইভাবে উইকেটটা কেটার করতে পারেন, সেটা দিয়ে আপনার খরচও বাঁচবে, এবং ক্রিকেটাররা যে ধরেন মানে হঠাৎ করে গিয়ে দেখেন যে বলে মানে মানে পিচে যে বাউন্স বেশি হচ্ছে, অথবা ধরেন হঠাৎ করে ধরেন যে মানে সুইং কন্ট্রোল করা যাচ্ছে না, বা পিচটা কোনো রকমের ড্যাম্প হয়ে যাচ্ছে, ঠিক আছে, আগে একদম গ্রিন উইকেট ছিল, পরে হঠাৎ করে ড্যাম্প হয়ে গেল এটসেট্রা। এই যে মাটির মধ্যে যে ইনকনসিস্টেন্সিটা, এই জিনিসটা থাকবে না। তো আমরা এখন মানে মোটামুটি বিবেচনা করছি যে পূর্বাচল এবং মানে বাকি যতগুলো আমাদের স্টেডিয়ামের জন্য যে সাইটগুলো আছে, সেখানে যে অল্টারনেটিভ উইকেটগুলো ডেভেলপ করা, সেটার জন্য এটা ইউজ করা যাবে কি না। কিন্তু এটা গ্রাউন্ডসের যারা এক্সপার্ট, তারাই বিবেচনা করে ফাইনাল রিপোর্টটা দিতে পারবে যে কতটুকু এটা মানে ফিজিবল। আপনি প্রায় বিগত 2 বছর ধরে মানে ফেয়ার ফাইটার স্পোর্টিং ক্লাবের সাথে সম্পৃক্ত। জি, ক্লাব ক্রিকেটটা আসলে আপনার কাছে কীরকম মনে হয় স্ট্রাকচার ওয়াইজ? স্ট্রাকচার ঠিক আছে। ক্লাব ক্রিকেট মানে ধরেন এই যে প্রিমিয়ার ডিভিশন বলেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কোয়ালিফাইং, স্ট্রাকচার হিসাবে ঠিক আছে। মানে লাস্ট 2 ইয়ার্স মানে আপনাদের যে ক্রিকেট স্টপ লিটারালি। না, আসলে সমস্যাটা হয়ে যায়, ধরেন এখানে তো একজন স্টেক হোল্ডার থাকে না, এক একটা ক্লাবের কাউন্সিলর আলাদা,
মেম্বার সেক্রেটারি আলাদা, প্রেসিডেন্ট আলাদা, ক্লাবের যারা খেলোয়াড় তাদের একটা নিজস্ব ডিমান্ড থাকে, রদবদল করা, দল বদল করা, সবাই মোহামেডান বা আবাহনীতে যেতে চায়, ঠিক আছে? তো সবারই একটা আলাদা প্রত্যাশা থাকে। তো সব প্রত্যাশা মিলে সকলে যখন খেলাটা মাঠে গড়াতে পারে, দ্যাট ইজ দ্য আলটিমেট অ্যাচিভমেন্ট। কারণ সত্যি কথা বলতে প্রিমিয়ার ডিভিশনটা ছাড়া আপনি যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন বা কোয়ালিফাইং স্টেজের কথা চিন্তা করেন, এখানে কিন্তু অনেক ক্রিকেটারদের রুটি জড়িত, কিন্তু সেভাবে তারা কম্পেনসেট হয় না। তাদের কিন্তু বেতন ভাতা বা যে অ্যাডভান্টেজগুলো থাকে, যেগুলো তাদের ওই ক্লাব সংগঠনতে পাওয়ার কথা, ক্লাব থেকে পাওয়ার কথা, তারা কিন্তু সেগুলো পায় না। তো এখানে একটা বৈষম্য আছে। কিন্তু আমরা আবার বলছি যে আমরা খেলা তো মাঠে নিয়ে আসতে পারলাম, এখন ইনশাল্লাহ চেষ্টা করব যে তাদেরকেও দেখা। এবং আপনি হয়তো দেখেছেন এই একটা জিনিস আমি গর্বের সাথে বলতে পারি যে আমরা অ্যাডো কমিটিতে প্রথম দিন আসার পরেই ডোমেস্টিক এবং জাতীয় যে কন্ট্রাক্টগুলো এবং স্পেশালি মহিলা দলের যারা খেলোয়াড় তাদের সবার স্যালারিজ আমরা রিভাইজ করেছি, এবং এটা তাদের অনেক দিনের দাবি ছিল, অনেক বছরের দাবি ছিল, এবং এটা তাদের পাওনা। আপনি তাজ্জব হয়ে যাবেন, একজন মহিলা ক্রিকেটার সে আগে 1000 করে হয়তো ম্যাচ ফিস পেত। এটা আমি আগের কথা বলছি, প্রিভিয়াস বোর্ডেও কিন্তু তারা কিছু কনসেশন দিয়েছে, ভালো একটা উদ্যোগ নিয়েছিল, তারা ওটাকে প্রায় 5000-এ নিয়ে এসেছিল, ইফ আই এম নট মিস্টেকেন। তো আমরা যেটা করেছি যে এটা খেলা ভিত্তিক, ধরেন T20-র একটা, ওয়ান ডের একটা, টেস্ট ক্রিকেটের একটা, সেভাবে আলাদা করে স্ল্যাব করে দিয়েছি। সো এখন ধরেন মহিলা ক্রিকেটাররা T20-র জন্য 10, এরপরে ধরেন আপনার ওয়ান ডের জন্য 15, টেস্ট বা এনি কাইন্ড অফ লঙ্গার ফরম্যাট সেখানে 20। ইটস আ স্টার্ট। আমি জানি যে এটা এখনও বর্তমান যে দ্রব্যমূল্যের যে দাম সেই হিসাবে হয়তো কিছু না, কিন্তু মেন্স ক্রিকেট বা ডিভিশন ক্রিকেটে কিন্তু আমরা প্রায় 1 লাখের কাছাকাছি অনেক ফেসিলিটিস কিন্তু এখন দিয়ে দিচ্ছি তাদেরকে। এবং যত তাদের উন্নতি হবে, খেলার মান বাড়বে, তাদের খেলার মান বাড়বে, তাদের এই জিনিসটাও কিন্তু উপরে যাবে। ক্রিকেটের আলটিমেটলি ক্রিকেট যদি উপরে যায়, এরা সবাই উপরে যাবে, এবং আমরা চাই যে এটাই হোক। আপনি নিজে কক্সবাজার থেকে এসেছেন, খুব রিমোট একটা এরিয়া যেখানে ক্রিকেট স্ট্রাকচারটা এখনো ফুললি ডেভেলপমেন্ট, ইটস অন দ্য ওয়ে টু ডেভেলপমেন্ট। জি, ডিভিশন বা ডিস্ট্রিক্টের ওই জায়গাতে আপনি জানেন যে ক্রিকেটটা কীভাবে আছে। মোরালের সবকটা ডিস্ট্রিক্ট ডিভিশনেরই কম বেশি প্রবলেমগুলো সব একই। আপনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করেছেন অ্যাজ আ ক্লাব ডিরেক্টর। জি, দে ইজ আ সেইং অর আ পারসেপশন এই বাংলাদেশে আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে বেসিক্যালি বাংলাদেশ ক্লাব বোর্ড, অথবা ক্লাব ইজ ডমিনেটিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন দ্য এই কথাটা যে আমরা বলি, এই কথাটা কখনো ভুল বলি না, বিকজ এই কথাটাই আমরা কিন্তু সবসময় দেখতেছি, এই কথাটাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন যা আমরা দেখছি তাতে মনে হয়েছে যে ক্লাব ডমিনেটস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডু ইউ এগ্রি উইথ দিস? কিছুটা। কারণ হচ্ছে একটু সম্পর্কে একটা প্রশ্ন করি। জি, বাট ডু ইউ থিঙ্ক দ্যাট দিস নিড টু বি ব্রোকেন? হ্যাঁ, এটা আমি 2 ভাগে আপনার উত্তর দিয়ে দিই। অফকোর্স। প্রথম ভাগে যেটা বললেন যে ক্লাব ডমিনেট করে নাকি, এটা অনেক ক্ষেত্রে হ্যাঁ। কারণ আপনি যদি বিসিবির গঠনতন্ত্র দেখেন, সেখানে ডমিনেট করে, এটা তো সবচেয়ে বড় উদাহরণ। আমরা গতবার যখন লাস্ট যে ছিল তখন আমাদের নাজমুল আবেদিন ফাহিম একটা গঠনতন্ত্র তৈরি করছিলেন। জি, ইফ ইউ রিমেম্বার দ্যাট থিং, গঠনতন্ত্রে ক্লাবকে খুব ছোট একটা জায়গা দেওয়া হয়েছিল। জি, কিন্তু বর্তমান গঠনতন্ত্রে যেমন হচ্ছে যে প্রায় 12 জন ডিরেক্টর ক্লাব কোটা থেকে আসতে পারে। আই থিঙ্ক কিছুটা, হ্যাঁ, যে ওয়েদার ক্লাব ক্রিকেট ডমিনেটস বিসিবি অর নট, কিছুটা, পুরোপুরি না। এবং এটার পিছে একটা কারণও আছে। ধরেন 12 জনের মতো ডিরেক্টর তো ক্লাব থেকেই আসে, এবং যে 25 জন টোটাল ডিরেক্টর, সেইখান থেকে ডিস্ট্রিক্ট বা জেলা বিভাগ থেকে 10, ক্লাব থেকে 12, এনএসি নমিনেশন দেয় 2 জনকে, এবং একজন আসে ক্যাটাগরি 3 থেকে। তো এই যে মোট 25 জন ডিরেক্টর, এখান থেকে তো প্রায় 50% হচ্ছে আপনার ক্লাব থেকে, যদি আমরা হিসাব করে দেখি। তো সেই হিসাবে তাদের একটা প্রভাব তো আছেই। কিন্তু বিগত সময়ে এটা কি খুব পজিটিভ ছিল কি না, বা তাদের যে কন্ট্রিবিউশন কি না, কতটা পজিটিভ, সেটা আমরা একটু বিবেচনা করে দেখতে পারি। গতবার ইলেকশন থেকে আপনারা বেরিয়ে গেলেন, you walked away from the last election. জি, Now you're in a committee. So what is the biggest challenge of holding a free and fair election? বাংলাদেশের কনটেক্সটে আমি সত্যি কথা বলতে জন্ম হওয়ার পর থেকে যতটা ইলেকশন আমি দেখেছি,
সেটা আপনি জাতীয় পর্যায়ে বলতে পারেন, তারপরে ইউনিভার্সিটি ক্লাব। ক্লাব, আপনি যে কোনো ইলেকশনের কথা বলতে পারেন। ধরেন 80% যদি এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, হ্যাঁ, এরপরে তো 20% কিছু লোকজন থাকে যারা বলবে যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই, বা 90% ফ্রি অ্যান্ড ফেয়ার হলো, 10% ভুক্তভোগী থাকবেই, হয়তো রেজাল্ট তাদের পক্ষে যায় নাই, বা ধরেন তারা হয়তো মনে করছে যে তাদের সাথে অন্যায় হয়েছে। এটা বাংলাদেশের সর্বস্তরে আমি সবসময় দেখে আসছি। তো বিসিবি ইলেকশন ইজ নো ডিফারেন্ট, ঠিক আছে। আমি কিন্তু এটা নিয়ে খুব একটা মানে কমপ্লেন করি নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারের মন্তব্য করেছে। আমার রিজন খুব সিম্পল ছিল। আমি যখন দেখছি যে অন্য সংগঠকদের সাথে অন্যায় হচ্ছে, বা অন্য সংগঠকদের কিছু সংগঠক মানে আমাকে কমপ্লেনও করেছে ডাইরেক্টলি যে এটা তাদের ভাষ্য, এটা আমার ভাষা না, যে সরকারের কিছু অন্দরমহল থেকে কিছু লোক তাদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে ধমক দিচ্ছে, তারা মানে হ্যাঁ, তারা সেভাবে তখন হয়তো ভয় পেয়ে বা অন্য কোনো কারণে তারা উইথড্র করেছে। আমি উইথড্র করেছিলাম কারণ আমি দেখছিলাম যে ইলেকশনটা ফেয়ার হচ্ছে না। কোনো রকমে ধরেন আমি যদি ইলেকশনে তখন সিলেক্ট হয়েও যেতাম, তো মানে দের ইজ নো প্রাইড এখানে, মানে গর্ব করার কিছু নাই। এবং যদি সিলেক্ট হয়ে যেতাম, তখন যাদের সাথে সিলেক্ট হচ্ছি বা যাদের সাথে কাজ করতে হবে, তারাও যদি ধরেন মানে একই মানসিকতা না হয়, তখন কাজ করতেই একটা সমস্যা হয়। তো সুতরাং মানে যেখানে নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, সেখানে নিজের সাথে মানে বা নিজেকে না জড়ানোটাই আমি মানে উত্তম মনে করেছিলাম। আপনি কি গ্যারান্টি করতে পারেন, মানে ক্যান গ্যারান্টি দ্যাট দেয়ার উইল বি নো গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স ইন দ্য নেক্সট বিসিবি ইলেকশন? অ্যান্ড আমি আপনাকে এই প্রশ্ন করার একটা প্রধান কারণ হচ্ছে কি, আপনি কিন্তু গভর্নমেন্টের সাথে ক্লোজ, মানে ইউ আর কোয়াইট ক্লোজ টু দ্য পাওয়ার ম্যান। সো এটা ফেস ইট, দ্যাটস ট্রুথ। আপনি তো আসলে গভর্নমেন্টের খুব মানে ইউ আর ক্লোজ টু পাওয়ার। মানে যদি কোনো গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স হয়, মানে there are certainly there is possibility that people will point fingers at you. So you know this, that might be the case. দেখেন, আমার মনে হয় আপনি আমাকে অনেক ওভার এস্টিমেট করছেন। না, মানে I'm not overestimating, I'm just telling you the truth. মানে the perception that lies. আমি তো আসলে এস্টিমেট করা কেউ না, আমি তো আসলে মানুষের পারসেপশন নিয়ে প্রশ্ন তৈরি করি। So that the perception that lies. আচ্ছা, না, প্রথমত হচ্ছে যে ইলেকশনসটা আমরা কখন দিব, এটা নিয়ে এখন পর্যন্ত আমাদের মানে কোনো, সত্যি কথা বলতে, কোনো আলোচনা হয় নাই। আমরা বোর্ডে আসি 7 তারিখ, তাও আবার অ্যাডহক বেসিসে, শেষ মুহূর্তে এনএসি থেকে কল আসে, অনেক মানে ঝামেলার মধ্যে আর কি, বেশি দিন হয়নি। এবং এর মধ্যে আমাদের কিছু ইস্যু ছিল যেগুলো আমাদের ক্লিয়ার করতে হতো, প্লেয়ারদের পেমেন্ট, বিগত বোর্ডের কিছু ডিউ ছিল, এরপরে ধরেন এই যে নিউজিল্যান্ড সিরিজ আসছে, সেগুলোর আপনার ক্লিয়ারেন্স দেওয়া, সিকিউরিটি চেকস, এভরিথিং, প্লেয়ারদের যা যা রিকোয়ারমেন্ট। এরপরে আমাদের যে নেক্সট অস্ট্রেলিয়া সিরিজ আসছে, উইমেন্স ডিভিশনের খেলা আছে শ্রীলঙ্কার সাথে, এগুলো ধরেন জাস্ট অর্গানাইজ করতে হতে, ক্লাবদের সাথে কথা বলতে বলতে আমরা এখনও কিন্তু মানে ইন্টারনালি যতগুলো স্টেক হোল্ডার আছে বা ম্যানেজমেন্ট আছে বা ক্লাবস আছে, তাদের সাথে এখনও নির্বাচনটা নিয়ে কথা বলার আমরা ওভাবে সুযোগ পাই নাই। এখন আমাদের একটা প্রত্যাশা যে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে গঠনতন্ত্রের মধ্যে থেকে, আপনার কিন্তু 78 দিন আছে আর। জি, তো গঠনতন্ত্রের মধ্যে থেকে সর্বোচ্চ মানে আমরা যতটুকু সহায়তা করতে পারি ততটুকুই আমরা মানে কমিটমেন্ট দিতে পারবো। কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আপনার 3টা জিনিস দরকার। এক হচ্ছে যে পার্টিসিপেশন, সকল স্টেক হোল্ডার্স, ক্যান্ডিডেটস, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। বিগত ইলেকশনে একটা সমস্যা ছিল যে 30 জন ক্যান্ডিডেটস ক্লাব থেকে, আমি জাস্ট ক্লাবের কথাটা বলতেছি, 30 জন থেকে ইফ আই এম নট মিস্টেকেন প্রায় 14 জন উইথড্র করে, বাকি থাকে 16 জন ক্যান্ডিডেট। 16 জন ক্যান্ডিডেট থেকে আপনার 13 জন ডাইরেক্টর চুজ করতে হবে। আপনার কাছে কি জিনিসটা ফ্রি অ্যান্ড ফেয়ার মনে হচ্ছে? না, অবশ্যই মনে হচ্ছে না, তাই না? আমরা চাবো যে এখন ধরেন 30 জন হোক, 32 জন হোক, 33 জন হোক, যতজনই ক্লাব থেকে ক্যান্ডিডেটস থাকবে, তারা সকলে যাতে তাদের ইলেকশনের যে রাইটটা সেটা এক্সারসাইজ করতে পারে, এবং ওখান থেকে যারা সর্বোচ্চ স্তরে যতটা ভোট পেয়ে চলে আসবে বা উতরে যাবে, তারাই যাতে বোর্ডে আসে।
ডিস্ট্রিক্ট থেকেও আমরা চাচ্ছি যে একটা ফেয়ার কম্পিটিশনে যারা যারা ওখানকার মানে অনেক বছরের সংগঠক তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়, তারা যাতে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে। আর এনএসসিতে তো বলার কিছু নাই, এনএসসি তো তাদের নিজস্ব একটা প্রেরোগেটিভ আছে, তারা নমিনেট করতে পারে, সেটা আলাদা। তো ওভারঅল যদি আমি চিন্তা করি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবং সর্বস্তরের সকল কাউন্সিলররা যাতে আমাদের এখানে পার্টিসিপেট করে, এটাই আমার আহ্বান থাকবে। আপনি ফিনান্সে কাজ করেন, ইউ আর ম্যান অফ জি। ফিনান্স, কারেন্টলি আপনি কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট জি and working with the Japanese and Chinese companies to benefit Bangladesh's infrastructure sector. যদি আমি প্রশ্ন, এই যে ফরেন ইনভেস্টমেন্টের সাথে কাজ করে, ক্যান ইউ ব্রিং মোর ফিনান্স প্রফেশনালস টু গেট দেম ইনভলভ ইন স্পোর্টস, প্রাইমারিলি ইন বাংলাদেশ ক্রিকেট? বিকজ বাংলাদেশ ক্রিকেটের ফিনান্সটা যেভাবে মানে যেভাবে স্ট্রাকচার্ড হয়, মানে যেভাবে স্ট্রাকচার আর কি, এটাকে মোর ট্রান্সপারেন্ট, ইট কুড বি ওয়ান ওয়ে অফ মেকিং ইট মোর ট্রান্সপারেন্ট, মানে bringing on those individuals or those personals, so or getting some মানে new way of মানে new ideas about the whole structure. সি পার্টিকুলারলি আমি কাজ করি হলো জাপানিজ এবং চাইনিজ ইনভেস্টরদের সাথে। জাপানও খুব রিসেন্টলি নতুন নতুন ক্রিকেট খেলা হয়তো শুরু করেছে, এবং চায়না যে খুব একটা অ্যাক্টিভ ক্রিকেটে আমার জানা নেই। তো সুতরাং এটা থেকে আনা সম্ভব না। তাদেরকে আনা সম্ভব না, কিন্তু অল্টারনেটিভলি অন্যান্য ক্রিকেট প্লেয়িং নেশনস যারা আছে তাদেরকে অবশ্যই এটার মধ্যে ইনভলভ করা পসিবল, কিন্তু সেটা অনেক দূরের চিন্তা। আমাদের সবচেয়ে মানে কাছের যে চিন্তাটা করা উচিত সেটা হচ্ছে যে লোকাল যে ইনভেস্টররা আছে তারা যাতে ক্রিকেটের প্রতি আকর্ষিত হয়, তারা যাতে আমাদেরকে স্পন্সর করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ না করে, এটাই আমাদের কিন্তু মানে আগামী দিনগুলোতে মানে প্রধান লক্ষ্য। আরে খুব বারবার বলতেছিলাম আপনি, মানে কথা প্রাক্কালে বলছিলাম সেটা হচ্ছে যে বিপিএলটা আমাদের ভালো হয় নাই, বিপিএলটার মানদণ্ড কমে গেছে, মানে কমে গেছে। ডু ইউ থিঙ্ক ল্যাক অফ প্রপার ফিনান্সিয়াল স্ট্রাকচার ইজ মেনলি রিজন, মানে মেন রিজন বিহাইন্ড দিস? বিকজ আপনি যদি আজকে লেটস টক অ্যাবাউট আইপিএল, লেটস টক অ্যাবাউট পিএসএল দ্যাট স্টার্টেড ইভেন আফটার বিপিএল, এখানে কিন্তু একটা ফিনান্সিয়াল মডেল আছে। That financial model has helped them to become a brand. No matter what you say, they are turned into a brand just depending on the financial model. Because একটা লোক ইনভেস্ট করতেছে, then KCAT could not bring a lot of money in the first 10 years. জি, But if they sell KCAT, they The will be franchise. huge, because ওই জিনিসটা ব্র্যান্ড হয়ে গেছে। সো আমাদের বিপিএলটা আসলে একটা ফিনান্সিয়াল মডেলের অভাবে কখনো ব্র্যান্ড হয়ে দাঁড়ানো, এটাকে আপনি বিশ্বাস করেন? জি। বিপিএল শুরু হয় কোন বছর? 2010। 2010। আর আপনার দেখা মতে সবচেয়ে সফল বিপিএল কোনটা ছিল? একটু ছিল, ঝামেলা ছিল, বাট প্রথম 2-3 বছর, প্রথম মানে ধরেন আমি প্রথম দুইবার দুইটা বলতে পারি হ্যাঁ। ফেজ, আমার প্রথম 2-3 বছর একটা, জি আর আশরাফুলের বিপিএল কেলেঙ্কারি পরে যখন যে 2টা বছর গেছে বিপিএল, ওই 2টা বছর মানে ওইখানে কোনো অ্যালিগেশন ছিল না, Allegation ছিল এভরিওয়ান না। ওয়াজ কারেক্ট। এই 2টা মানে হ্যাঁ। এখন আপনি যদি শেষ 2টা বিপিএল দেখেন, হ্যাঁ, আপনার কাছে কি মনে হয়েছে কোন জিনিসটা ক্রাইসিস সবচেয়ে বেশি ছিল? মানে আসলে আমাদের প্লেয়ারদের নামই মানে আমি তো ইয়েই চিনতাম না, মানে একটা বিপিএল তো আমার যেটা মালিক চিনতে হবে। হ্যাঁ, আমি আমার এন থেকে যদি বলি 2টা জিনিস, এক হচ্ছে ভালো স্পন্সর, যারা ধরেন ফ্র্যাঞ্চাইজিটা নিবে মালিক পক্ষ, ভালো ফ্র্যাঞ্চাইজি ওনার্স পাওয়া। এখানে আমি বলবো যে একদিক দিয়ে বিপিএল যারা অর্গানাইজ করেছিল, শেষ 2টার কথা বলছি আর কি, তারা হয়তো সেভাবে ফ্র্যাঞ্চাইজ ওনাদেরকে বেনিফিট দিতে পারে নাই, কারণ আপনি একটা ফ্র্যাঞ্চাইজ নেবেন, এর বিপরীতে তো আপনার কোনো একটা ফাইন্যান্সিয়াল গেইন থাকতে হবে, কারণ যারা ফ্র্যাঞ্চাইজ ওনার হয়ে আসে তারা তো অধিকাংশ ক্ষেত্রে সকলে ব্যবসায়ী, তো তারা তো আগে প্রফিটটা দেখবে। তো ফ্র্যাঞ্চাইজের বিপরীতে তারা কি পাচ্ছিল, এটা হচ্ছে এক। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে ফরেন প্লেয়ার্স বা লোকাল প্লেয়ার্স যাদেরকে অনেকে চিনে, লোকাল ট্যালেন্ট যারা, হ্যাঁ, কতজন পার্টিসিপেট করছে, ঠিক আছে। আইপিএলে ধরেন আপনার অনেক মানে আই ক্যান নেম লাইক 5-10 নেমস হুইচ আর রিলি গুড। ইউ লুক এট আন্দ্রে রাসেল ফর দ্য ম্যাটার। ইয়াং ট্যালেন্টদের মধ্যে আপনি দেখেন বৈভব সূর্যবংশী, ওকে,
আমাদের এখানে এরকম কয়জন আপনি পাবেন যে এমার্জিং ট্যালেন্ট বা একটা ফাস্ট বোলিং স্টিমি অলরাউন্ডার যাকে সবাই চিনে, ঠিক আছে? ইটস মানে ইটস ল্যাকিং, ইটস আ ফ্যাক্ট। তো ক্রিকেটের যে মেইন দুইটা আকর্ষণ, হ্যাঁ, সেটাই তো বলতে গেলে বিগত দুইটা বিপিএলে ছিল না। এখন আগামী দিনগুলোতে কি হবে আমি আসলে বলতে পারছি না, কিন্তু চেষ্টা অবশ্যই থাকবে যে ফ্র্যাঞ্চাইজটা যেভাবে শুরু হয়েছিল প্রথম 2-3টা সিজন আপনারা যে প্রত্যাশা নিয়ে বিপিএল দেখেছিলেন সেটা যাতে আমরা ফিরে আনতে পারি। আমি শোয়ের প্রায় শেষ পর্যায়ে আসছি আর কি দিকে। আপনি কি ফেসবুক দেখেন, মানে ফেসবুক দেখার সুযোগ? আমি সোশ্যাল মিডিয়া খুব একটা দেখি না, মানে আমার কাছে মনে হয় ইটস আ ওয়েস্ট অফ টাইম। কারণ সারাদিন ধরেন ইউনিভার্সিটি টিচিং বা রিসার্চ নিয়ে থাকা, কনসাল্টিং নিয়ে থাকা, সারাদিন আপনার ফরেন ক্লায়েন্টসদের সাথে কথা বলা, এরপরে এখন উইথ দ্য অ্যাডেড রেসপন্সিবিলিটি অফ বিসিবি আই বিন স্পেন্ডিং ক্লোজ টু 10 ঘন্টা বা 12 ঘন্টা ইন মিরপুর, হ্যাঁ, অ্যাটলিস্ট প্রথম কয়েকটা দিন। কারণ আমাদের যে ইস্যুগুলো বললাম যে প্লেয়ারদের স্যালারি নিয়ে কিছু ইস্যুস ছিল, ক্লাব ক্রিকেটের মানে কিছু ইস্যুস ছিল, সিসিডিএমের ইস্যুস ছিল, খেলা মাঠে গড়াবে কি গড়াবে না তাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং, বলতে গেলে সারাদিনই আমাদের মানে এগুলো জাস্ট গুছাতে চলে গেছে। তো খুব একটা আসলে ভাই সত্যি সময় হয় না। গত সপ্তাহে যে সোশ্যাল মিডিয়া আমরা প্ল্যাটফর্মটা দেখি এবং গত সপ্তাহে যে আপনাদের ইলেকশন যেটা আপনার মানে পার্লামেন্টের যে আমি ট্র্যাক রেকর্ডটা দেখি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে যদি বিভিন্ন চ্যানেল আপনি দেখেন, তাহলে আপনার বাবার একটা কমেন্ট, একটা ইন্টারাকশন হ্যাড হাইলাইট ওয়াজ দ্য হাইয়েস্ট অন দ্যাট ডে, ওকে, মানে কার্টেসি হাসনাত। ওই ইন্টারাকশন উনি বলছেন যে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বাবার দোয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়েছে। আমার জি। প্রথম দুটো প্রশ্ন কিন্তু হাসনাতকে নেয় না, জি, কিংবা আপনার বাবার ওই উত্তরটা নেও না। Does it really hurt you that people are making a perception about you even before you started your work? মানে আমি আপনাকে একটা প্রশ্ন তখনই করতে পারবো যখন আমি আপনার কাজটা দেখাবার বললাম যে না উনি চলে না বা উনি চলে, বাট আপনি কাজে আসেন নাই, তার আগেই যে একটা পারসেপশন মানে তৈরির যে চেষ্টা, এটা কি আপনাকে কখনো দুঃখ দিচ্ছে কিনা? মানে ডাজ ইট রিয়েলি, মানে ইট শুড বি হার্টিং? দেখেন আমি সত্যি কথা বলতে আমি এগুলো নিয়ে খুব একটা চিন্তা করি না, এবং এটার কারণ বাবার আছে। দোয়া? মানে না, মানে বাবার এই দোয়া? ধরেন মানে ইন জেনারেল যেটা আপনারা বলেন যে হেটার্স, যেটা আপনি বলেন, কারণ বিষয়টা খুব মানে সহজ। হ্যাঁ, যখনই কোনো ব্যক্তি, হ্যাঁ, স্পেশালি আমাদের দেশে যদি একটু রাজনৈতিক হয়ে থাকে বা পলিটিক্যাল হয়ে থাকে, তাকে নিয়ে সবসময় সমালোচনা হয়। এটা আমাদের একটা মানে কালচার বলতে পারেন। তো আমি এগুলো দেখে দেখেই অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, আপনি আমি কোনো মানে দল বা কোনো কিছু বলছি না, আমি সাধারণত বলছি। হ্যাঁ, যে কোনো রাজনীতিবিদ তাকে নিয়ে সমালোচনা হবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যদি এখন জিনিসটাকে মানে মানে সাবজেক্টিভলি চিন্তা করি, তারা যে ধরেন এতগুলো মানে এই যে ধরেন এতগুলো স্টেটমেন্ট দেয়, হ্যাঁ, আজ পর্যন্ত মানে অন্তত মানে আমার বাবার কথা বলছি না, বাট আজ পর্যন্ত ধরেন আমাকে নিয়ে যতগুলো মিস ইনফরমেশন বা রুমার ছড়ানো হয়েছে, আপনি কি একটারও এভিডেন্স পেয়েছেন? রিমারটা আমি যাবো, হ্যাঁ হ্যাঁ, আপনি একটারও কোনো এভিডেন্স পেয়েছেন? রিমার তো আপনার কিন্তু অনেক আছে, রুমারও অনেক আছে। অনেক আছে। আপনি এমনও রিমার আছে যে ইউ আর ম্যানেজিং সালাম, মানে ভাই সত্যি কথা, যদি ওটা ম্যানেজ করতাম আমার লাইফটা সেট হয়ে যেত। ঠিক আছে, হ্যাঁ, এত কষ্ট করে কী লাভ? ঠিক আছে, যদি এটাই করতে হতো। ভাই তার অফিসটা কোথায় আমাকে একটু বলতে পারবেন? মানে আমি সত্যি ভিজিট করে দেখতে চাই, ঠিক আছে, যে আসলে আমার রুমটা কোথায়। হ্যাঁ, কারণ দেখেন মানে পুরা মানে আপনি যদি সোশ্যাল মিডিয়া স্ফিয়ার দেখেন, সোশ্যাল মিডিয়া ইজ টাইপ অফ মিডিয়া দ্যাট ইজ নট কন্ট্রোলড ওর ফিল্টার্ড। হ্যাঁ, আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে তারা কিন্তু একটা জার্নালিস্টিক স্ট্যান্ডার্ড ফলো করে এবং কিছু এথিক্স থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইটস আ ফ্রি প্ল্যাটফর্ম, যে যা খুশি বলতে পারে। ঠিক আছে, অ্যান্ড বিইং মানে কারেন্ট জেনারেশন ইউথ, আমি ফ্রি স্পিচে বিশ্বাসী। তো তারা যেটা তাদের এন্ড থেকে বলছে, ঠিক আছে, দে আর এন্টাইটেল টু দের ওপিনিয়ন। মিডিয়া ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, মানে গণতন্ত্রে যে আমরা যেটা বলি যে চতুর্থ স্তম্ভ। যদি মিডিয়াটা ঠিক মতো কাজ করে
তাহলে দেখবেন যে মানে অনেক কিছুই কিন্তু লাইনে চলে আসে, সেটা হোক পজিটিভ রিপোর্ট করুক হোক নেগেটিভ রিপোর্ট করুক, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে দে হ্যাভ টু বি মোর রেসপন্সিবল, যে তারা যেটাই রিপোর্ট করছে তাদের পিছিয়ে কোনো ফ্যাক্ট আছে কিনা। আমি ভালো খারাপ নিউজ কিছু বলছি না, আপনার যদি কারো এগেনস্টে অ্যালিগেশন থাকে আপনি প্রমাণ দেন, ঠিক আছে। আর যদি প্রমাণ না থাকে, বাইরের যে কোনো দেশে এটা কিন্তু মানহানিতে পরিণতি হতে পারে, ঠিক আছে। এটার পরিণতি কিন্তু খুবই কঠোর, কিন্তু বাংলাদেশে মানে মান থাকতে হবে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কিছু না বলি, কিন্তু বাংলাদেশে মানে অনেকে জিনিসটাকে ওভাবে দেখে না, ওরা বা বুঝে না, ইটস ওকে। না মানে আমি প্রশ্ন যাই যে সেটা থেকে যে এই যে বাবার এই যে বলে মানে ইউ আর ইউজ টু ইট, যে কোনো কিছুতে যে ও তো স্বাধীন সাহেবের ব্যাকিং নিয়ে গেছে, ও এখানে গেছে, ওটা স্বাধীন সাহেবের ছেলে এর জন্য গেছে, ইউ আর ইউজ টু ইট। কারণ আচ্ছা, আমি কই গেলাম ভাই, আমাকে বলেন তো। না মানে জাস্ট মানে যেহেতু বলছেন যে আমি কারণ আপনি যেহেতু মানে এটা নিয়ে প্রশ্ন তুলেই ফেললেন, আমি সাধারণত যেহেতু আমার মানে এডুকেটেড মানে মানে ফ্রম ফ্যামিলি, আই ডোন্ট রিয়েলি সি যে কোনো জায়গায় গিয়ে বাবার পরিচয় ঢোকা। আপনি কি আজ পর্যন্ত একটা মিডিয়া ফুটেজ, মানে যে কোনো মিডিয়া ফুটেজ আপনি আমার দেখাতে পারবেন যেখানে গিয়ে আমি কাউকে বলতেছি যে আমি অমুকের ছেলে বা আমি অমুকের রেফারেন্সে এসেছি? এরকম কোনো কিছু কিন্তু নাই। কারণ আমি সাধারণত আমার যেই শিক্ষকতার যে কাজ থাকে, রিসার্চের যে কাজ থাকে, এবং আমি এখন পর্যন্ত মানে স্বল্প স্তরে হোক যেভাবে হোক সংগঠক হিসেবে যা করে এসেছি, এটা আমি আমার নিজের মানে ক্যাপাবিলিটিতে করে এসেছি। কাউকে গিয়ে বলতে হয় নাই যে অমুকের ছেলে শিক্ষক বা এই অমুকের ছেলে সংগঠক, ওনাকে মানে এই ক্লাবের সংগঠক বানা, এগুলো কিছু না। আমি যতটুকু করেছি নিজের মানে দক্ষতা দিয়ে যতটুকু পারছি করলাম, কিন্তু মানে মানুষ এই যে পারসেপশনটা তৈরি, হ্যাঁ আমার সত্যি কথা যেটা মনে হয় কি, অ্যাগেন ল্যাক অফ মানে প্রপার জার্নালিস্টিক স্ট্যান্ডার্ডস। কারণ এই যে ক্যাপশনগুলো আসে যে স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র বা ধরেন সালাউদ্দিন সাহেবের পুত্র এটসেট্রা, এগুলো কারা দেয়? সাধারণত আপনি দেখবেন যে মোবাইল জার্নালিস্ট, আমি সবার কথা বলছি না, বাট মানে অনেকেই আছে যারা শুধু ভিউজের জন্য ওরকম একটা ক্যাপশন দিয়ে দেয়। এখন এটা দিয়ে হচ্ছেটা কি, মানুষের একটা পারসেপশন ডেভেলপ হয়ে যাচ্ছে যে হ্যাঁ ওনার ছেলে ইনফ্লুয়েন্স ইউজ করে এখানে ঢুকে গেছে, কিন্তু অথচ আমি কিন্তু ধরেন ওরকম কোনো স্টেটমেন্টও দিই নাই, কারোর সাথে ওভাবে কোনো আমার কোনো কথাবার্তা বা ইন্টারাকশন হয় নাই, কিন্তু ওরা জিনিসটাকে ওভাবে সামনে নিয়ে আসতেছে। এখন যে ভিউয়ার, তার তো কোনো দোষ নেই, তাই না? ভিউয়ারকে যেটা দেখানো হচ্ছে সে তো ওভাবেই পারসেপশনটা ডেভেলপ করবে। তো আমি বলবো যে এখানে যদি মিডিয়া আরেকটু রেসপন্সিবল হয়, তাহলে সোশ্যাল মিডিয়া, ইভেন প্রিন্ট মিডিয়া ফর দ্যাট ম্যাটার, ইন আ ফিউ কেসেস, নট অল, তখন জিনিসটা আরেকটু মানে মানুষের জন্য বুঝতে সহজ হবে। অন দ্য কন্ট্রারি আমরা কিন্তু এইভাবে ভাবতে পারি যে আপনার ইউ আর হ্যাভিং এ গুড পিআর উইদাউট স্পেন্ডিং মানি। কিসের পিআর ভাই? আপনাকে পিআর মানে মানুষজনকে আরও বেশি চিনা যাচ্ছে, এই ঝড়টার মধ্যে ছেড়ে যাচ্ছে। Well, I never asked for it. মানে আপনি পজিটিভ পিআর বলছেন, আমি তো ওটাকে নেগেটিভ পিআর হিসেবে দেখতেছি। পিআর যে এভরিবডি ইজ নোইং। এনিওয়ে, এটা কিপিং অ্যাসাইড অল দিস থিংস, মানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে ইউ ইভেন ইফ ইউ জয়েন পলিটিক্স, সাপোজ saying you might have ambition of becoming politics, do you think that this is BCB or this year, this is the only area where if you can make a name that এটা পুরোটা আপনার কৃতিত্ব হবে? এখানে আপনার আব্বা কিন্তু কোনো কিছু করে দিয়ে যায়নি। মানে মানুষ ক্রিকেট বোর্ডে কিন্তু সালাউদ্দিন সাহেবের ক্রিকেট বোর্ডের মধ্যে উনি কখনো ছিলেন না, না আশেপাশে মানুষজন কখনো ছিলেন না। ক্রিকেট বোর্ড আপনার জন্য একটা প্ল্যাটফর্ম করে দেয়। এখানে যদি নিজেকে প্রমাণ করতে পারেন, দ্যাট উড বি ভেরি স্যাটিসফাইং, বিকজ ইউ ক্যান অলওয়েজ টেল দ্য ইয়োর ক্রিটিক্স দ্যাট লুক, এখানে তো দিস ইজ নট আ প্লেস ওয়্যার মাই ফাদার প্লান্টেড এনিথিং ফর মি, আই হ্যাভ মেড দিস প্লেস অন মাই ওন। সো দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট মাইট বি মোটিভেটিং ইউ টু ডু দ্য থিং। আমি বিষয়টা ওভাবে কখনো চিন্তা করি নাই, কারণ জিনিসটা হচ্ছে যে যখন আমি ক্যারিয়ার শুরু করি, আমার প্রথম চাকরি ছিল কানাডায়। 1 বছর প্রায় 1.5 বছর বলতে পারেন কাজ করার পর, সেখানে তো মানে কারো রেফারেন্স কিছু লাগে না। ওখানে আপনি যোগ্য হলে আপনাকে সিলেক্ট করবে, যোগ্য না হলে আপনাকে সিলেক্ট করবে না। এরপরে ধরেন আমার যতগুলো মানে শিক্ষাগত এক্সপিরিয়েন্স বা ইউনিভার্সিটিজ এক্সপিরিয়েন্স, আমি অধিকাংশ সময় কিন্তু স্কলারশিপে পড়েছি। এখন
বিদেশি ইউনিভার্সিটিগুলো আপনাকে কি মানে এমনি স্কলারশিপ দিয়ে দেয়? আই থিঙ্ক আপনি আমার থেকে উত্তরটা ভালো জানেন। জি। এরপর ধরেন দেশে যখন আসলাম, আমার যদি ধরেন প্রভাবই খাটাতে হতো, আমি চাকরি কেন করতাম? আমার তো কোনো না কোনো জায়গায় শুরু করতে হবে, এবং আমরা সবাই কোনো না কোনো জায়গায় শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে আমাদের যে অভিজ্ঞতা হয়, যে শিক্ষা হয়, সেখান থেকে আমরা বেড়ে উঠি। এবং আমি কিছুক্ষণ আগেও আপনাকে বললাম যে আমার ক্রিকেট নিয়ে অবসেশন তো ছিলই ছোটোবেলা থেকে, কিন্তু যখন আমি সংগঠক হিসেবে কাজ করা শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আসলে জিনিসগুলো কীভাবে কাজ করে, কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারবো। এখন প্রভাবে যদি খাটাতে হতো, ঠিক আছে, ক্রিকেট কেন, ফুটবল ফেডারেশনও যেতে পারি, তাই না? কিন্তু আমি কি সেখানে কাজ করতে পারবো? আমার কি ফুটবলের প্রতি কোনো ওরকম প্যাশন আছে? না। যেটার প্রতি আমি প্যাশনেট, যেখানে আমি পজিটিভলি কিছু করতে পারবো, তাও আবার নিজের ক্যাপাসিটিতে, সেখানেই করব। অ্যান্ড ওনার যে রেফারেন্সটা উনি সবাই দেওয়ার চেষ্টা হ্যাঁ করছে। যে দেওয়ার চেষ্টা করতেছে, মানে এটা 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 না, আমি জিনিসটা না, আমি তো অন্যান্য জিনিস নিয়ে তার ক্রিটিসিজম তো আমি ছোটোবেলা থেকে দেখিয়ে আসছি, তাই না? সে ভালো কিছু করুক বা খারাপ কিছু করুক, মানুষ একটা জিনিস তার পছন্দ করুক বা না করুক, ক্রিটিসিজম সবসময় থাকে। তো ওই হিসাবে আমি কখনো জিনিসটাকে বিবেচনা করি নাই। আর আপনি হাসনাত আবদুল্লাহর যে বিষয়টা তুললেন, উনি সবসময় কিন্তু মানে যে কোনো বিষয় হোক, সে কিন্তু সবসময় প্রতিবাদ করে, এবং এটা একটা ভালো গুণ। আমার কিন্তু মানে খুব স্নেহের একজন, মানে উনি এখন এনসিপিতে করে জয়েন্ট নেতা, কিন্তু উনি কিন্তু আমার খুব স্নেহের একজন ব্যক্তি। তো আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি যে উনি যখনই কোনো জায়গায় অন্যায় হয় বা তার মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, উনি ওটা প্রতিবাদ করে। এটা অন্য জিনিস যে সে সংসদে নতুন, সংসদে যে কিছু নিয়ম কানুন, সেটার বাইরে গিয়ে মাঝে মাঝে অনেক কথা বলে ফেলে, এটার কারণে আবার তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। কিন্তু এটাই কিন্তু সংসদের কালচার, যে আপনি একটা কোনো ইস্যু থাকবে জাতীয় পর্যায়ে, সেটা আপনি ওখানে উপস্থাপন করবেন, সেটা নিয়ে আলোচনা হবে, মাঝে মাঝে ঝগড়া হবে, কিন্তু দিন শেষে যাতে একটা রেজাল্ট আসে সকলের জন্য। তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আর প্রভাবের কথা বললেন, আপনার বাবার প্রভাব নিয়ে কোথাও কাটার নেই, অবশ্যই কাটার নেই, কিন্তু একটা প্রশ্ন আমি রাখতে চাই। বিসিবির একটা খুব দায়িত্বশীল জায়গায় আপনি বসে আছেন, জি, আপনার উপরে কেউ প্রভাব খাটানোর মানে চিন্তা করতে পারবে? ইনশাল্লাহ এই বিগত 11 দিনে কি কেউ প্রভাব খাটাতে গেছে? বিগত 10-11 দিনে তো কেউ কিছু বলে নাই যে ভাই অমুকের ছেলে একটু নিয়েন, অমুকের ছেলে একটু কমিটি ঢুকিয়ে দিয়েন, অমুকের ছেলে একটু ম্যানেজ করেন, এরকম? না। আমি 2টা কমিটির দায়িত্বে বর্তমানে। একটা হচ্ছে আপনার টেন্ডার অ্যান্ড পারচেজ, না আই এম নট ইন লজিস্টিক্স। একটা হচ্ছে টেন্ডার অ্যান্ড পারচেজ, একটা হচ্ছে সিকিউরিটি। এখন সিকিউরিটি রিকোয়ার্স আ লট অফ ওয়ার্ক, সিকিউরিটিতে কাজ অনেক। এটা এমন একটা ডিপার্টমেন্ট যেটা সবাই ভাবে যে কাজ অনেক সহজ, আসলে সবচেয়ে ডিফিকাল্ট ডিপার্টমেন্ট ইজ সিকিউরিটি। কারণ কোনো ধরনের যদি মিসহ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু মানে এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যাবে। এখন সিকিউরিটি ক্ষেত্রে যেমন ধরেন যে কমিটি এক্স্যাক্টলি না, বাট এই যে আমাদের মাঠ পাহারা দেয়, আমাদের যে লিয়াজন অফিসাররা থাকে, বিভিন্ন পর্যায়ে যারা ভলেন্টিয়ার থাকে, এটা ম্যানেজ করা কিন্তু আসলে খুবই টাফ। তো আমার এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই যে যখন ভলেন্টিয়াররা আসতে চায় যে তদবির করেন এটসেট্রা, কিন্তু এখন পর্যন্ত নতুন কোনো মানে ব্যক্তি বা নতুন কোনো চেহারা যারা আগে বিসিবিতে পরিচিত ছিল না, যারা এই ধরনের ইভেন্ট অর্গানাইজ করে আসছে, সেরকম খুব একটা বেশি ব্যক্তি কিন্তু নাই। এই আমাদের যে বর্তমান যে সিরিজ চলছে, এখানেও কিন্তু অধিকাংশ যারা ভলেন্টিয়ার আছে, তারা কিন্তু আগে কোনো না কোনো পর্যায়ে ভলেন্টিয়ার হয়ে আসছে। তো খুব যে আহামরি নতুন কিছু আমরা ইন্ট্রোডিউস করছি বা অনেক নতুন কোনো ব্যক্তি ঢুকে যাচ্ছে তা না। অ্যান্ড ব্যক্তিগতভাবে আমার যে দ্বিতীয় যে ডিপার্টমেন্ট, সেখানে আমি কিন্তু কোনো কমিটি দিইই নেই। সেখানে কিন্তু আমি কোনো কমিটি মেম্বার কিছু দিই। আমি তো বিসিবিতে অনেক দিন ধরে সাংবাদিকতা করার শুরু করতে, আমি দেখছি যে অনেক ডিরেক্টরের কাছে ফোন আসে, এবার এটা কিন্তু ওনার ছেলে, এই লোকটারে কিন্তু কাজটা দিয়েন, মানে এইগুলো আমার তো মনে হয় আপনাকে এই ফোন আমার কাছে ব্যক্তিগতভাবে এরকম কিছু আসে নাই। অন্য আপনি আসেন, জি, তখন আপনি বলতে পারেন আপনি আসেন, দেখি আপনার চেহারা কাকে দিতে হবে। না, আই থিঙ্ক ইউর ওভার এস্টিমেটিং মি। আর লাস্ট 2 কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর টেক অন তামিম ইকবাল অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট? ওয়েল, তামিম আসলে একজন ক্রীড়াপ্রেমী এবং স্পেশালি ক্রিকেট প্রেমী। 7 তারিখ থেকে শুরু করে এই আজ পর্যন্ত এমন কোনো দিন নাই
যে সে মিরপুর যায় নাই, বা যখন যেভাবে তাকে কেউ মানে সাহায্যের জন্য বা ধরেন পরিদর্শনের জন্য, বা আপনার ধরেন এই যে শুধু প্লেয়ারদের জন্য না, কিন্তু আপনার ধরেন গ্রাউন্ড স্টাফ যারা গ্রাউন্ডসম্যান, যারা সারাদিন রোদে থাকে মানে বৃষ্টিতে ভেজে আমাদের জন্যই, ফ্রম দ্য ভেরি লিটল দ্যাট আই হ্যাভ সিন, হ্যাঁ, উনি কিন্তু বেশ আন্তরিক, এবং খেলার প্রতি, খেলোয়াড়দের প্রতি তার যে একটা মায়া, সেটা কিন্তু আসলে অন্যরকম। এখন বোর্ড প্রেসিডেন্ট হিসাবে উনি কতটা যোগ্য বা অযোগ্য এটা সময় বলে দিবে, কিন্তু তার যেহেতু মানে খেলোয়াড়দের প্রতি একটা দায়বদ্ধতা আছে, এবং ধরেন আশেপাশে যারা আছে ব্যক্তি ক্রিকেট সাথে জড়িত, একদম নিচে থেকে শুরু করে উপরে পর্যন্ত সবার সাথে কিন্তু তার একটা স্নেহের সম্পর্ক। তো আমি আশাবাদী যে উনি ক্রিকেটকে ভালো কিছু দিয়ে যেতে পারবে। আর দায়বদ্ধতার জায়গা থেকে আপনি এই 90 দিনে মাস ক্রিকেট বোর্ডটার কাছে কি কোথায় দেখতে চান? 90 ডেজ মানে দায়বদ্ধতা যদি হয় যে কতটা ইম্পর্ট্যান্ট ফর ইউ, মানে ক্রিকেট সংগঠন হিসেবে ইনক্লুসিভ একটা নির্বাচন হওয়ার ব্যাপারে? ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের হাতে সময় খুবই স্বল্প। এই স্বল্প সময়ে মানে আপনারা কি কনফিডেন্ট যে ইউ কুড ম্যানেজ অল স্টেক হোল্ডার্স টু কাম ফরওয়ার্ড? সব যদি না হয়, অধিকাংশ আমরা আশা করব, কারণ আপনি তো একজনকে জোর করতে পারবেন না, কিন্তু দিন শেষে সকলের নির্বাচনে যে একটা মানে অংশদারিতা, সেটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ নিশ্চিত করতে। ক্রিকেটার হিসেবে আপনার সবচেয়ে অল টাইম ফেভারিট কে? অল টাইম ফেভারিট কি আপনি বাংলাদেশ থেকে বলছেন নাকি এমনি? বাংলাদেশ থেকে বলি। বাংলাদেশ থেকে আমার অল টাইম ফেভারিট মাহমুদুল্লাহ রিয়াদ, অল টাইম। আর যদি আপনি মানে আই থিঙ্ক হি ইজ ভেরি আন্ডার রেটেড। নাকি আপনার মতো হি ইজ ভেরি প্রাইভেট? দ্যাটস আনাদার রিজন। বাট অধিকাংশ ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সে খুবই প্রাইভেট পার্সন, বাট উনি কিন্তু এআইবি অ্যালুমনাইও বাই দ্য ওয়ে। উনি ওনার এমবিএ কিন্তু খুব, বিবিএ না হলে এমবিএ, যে কোনো একটা ডিগ্রি উনি এআইবি থেকে নিয়েছে। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি আপনি ইউনিভার্সিটি ভাবে ইয়ে হয়ে যাচ্ছেন? বায়াস না, কিন্তু আই থিঙ্ক হি ইজ এক্সট্রিমলি আন্ডার রেটেড। আর যদি আপনি আমার মানে ফেভারিট, গ্রেটেস্ট অফ অল টাইম যদি আমি চিন্তা করি, জ্যাক ক্যালিস, দ্যাটস মানে ওয়েন আই ওয়াজ আ ইয়াং ক্রিকেটার, দ্যাটস হোয়াট আই মানে অ্যাসপায়ার টু বি। আমি মানে থাকে না মানে ভাইয়া, সবাই কেউ না কেউ কিছু একটা হয়েছে। আমি সত্যি কথা ফুটবল প্রতি অত আকর্ষিত ছিলাম না। আচ্ছা, ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেন? হ্যাঁ হ্যাঁ। I have a favorite footballer as well, if you want to know. না হ্যাঁ বলেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কোন দলকে সাপোর্ট করেন আন্তর্জাতিকভাবে? হ্যাঁ, জার্মানি। আর দ্বিতীয়ভাবে পর্তুগাল, বিকজ আমার রোনাল্ডো ছাড়াও মাই ওয়াইফ স্পেন্ড আ লট অফ হার টাইম ইন পর্তুগাল, শি গ্রিউ আপ দেয়ার। তো ওই সেন্সে পর্তুগাল। আর বাংলাদেশে সবারই একটা মানে কমন প্রশ্ন, ভাই ব্রাজিল নাকি আর্জেন্টিনা? হ্যাঁ, তো যদি ওই ব্রাজিল আর্জেন্টিনার ডিবেটে যান, দুর্ভাগ্যজনকভাবে ব্রাজিল, বিকজ মাই ইয়াঙ্গার ব্রাদার ও আর্জেন্টিনা ফ্যান, হি ইজ আ লিওনেল মেসি ফ্যান, ওই সেন্সে। এন্ড হোয়াট ইজ মানে আপনার বাবা কোন দলের সাপোর্ট করেন? জার্মানি। দিস ইজ ওয়ান প্লেস ওয়্যার বোথ অফ ইউ আর। একটা জায়গা যেখানে আমাদের মিল আছে। এই যে জার্মানির কথা বলে, ইউ লাভ জার্মান ফুটবল। জি। Do you want Bangladesh to play German type of cricket? That hard-hitting, that মানসিকতা, that never die till the, you want Bangladesh to play that kind of cricket? অবশ্যই। একজন মানে ওই মাঠটা, ওই ইয়েটা আর কি, ওই পাওয়ারটা, ওই মানে জার্মান ওয়াজ নেভার ইয়ে ফর মানে খুব সুন্দর ফুটবল খেলার জন্য তারা কখনো ইয়ে ছিল না, তারা ছিল পাওয়ার ফুটবল খেলার জন্য। ইউ ওয়ান্ট বাংলাদেশ টু গেট দ্যাট পাওয়ার ক্রিকেট। ইনশাল্লাহ একদিন তো সেই পর্যায়ে যেতেই হবে। মানে আমাদেরকে সবসময় বলা হতো দ্য মিনোস, ইউনো লাইক আন্ডারডগস এটসেট্রা। আশা করি এমন একটা দিন আসবে যে আমরা আর সেই ট্যাগ নিয়ে চলবো না। তো অবশ্যই প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সুই দর্শক, ইমাম আমাদের সাথে আজকে দীর্ঘ সময় কাটানোর সুবাদে এই তিনি জানালেন তার ক্যারিয়ার অ্যাজ এ সংগঠক, এবং অল থ্রু
তার সাথে মজার বিষয় হলো তার আরও অনেক কিছু আমরা জানলাম যে এটা এই পর্যন্ত কখনো কারো কাছে আসে নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে গিয়ে তাকে নিয়ে যা যা প্রচারণা আছে নেগেটিভ, মানে মোস্ট ইম্পর্টেন্টলি সেগুলোর তিনি কিন্তু প্রুফ চেয়েছেন। আই থিঙ্ক এই প্রুফ চাওয়াটার মাধ্যমেই তিনি মানে খুব কনফিডেন্টলি বলতে পারছেন যে দোজ আর অল রিউমার্স অর গসিপস। হোপ টু ইউ সি দিস ইন দ্য শো।